আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই লাইভে যারা দেখছেন সকল দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই লাইভ আলোচনাটি হচ্ছে আমাদের জাতীয় রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক হিসেবে আমি আমাদের জাতীয় যে রাজনৈতিক আহ, যে আহ, অবস্থা সেগুলোর বিষয়ে আমাদের দলের নীতি পর্যবেক্ষণ মূল্যায়ন এবং মত তুলে ধরার বিষয়ে আমি কথা বলতে এই লাইভে আসছি। তো আমরা আজকের এই আলোচনায় কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আমাদের মূল আলোচনাটা হচ্ছে আপনার 24 জুলাই বিপ্লব। তো জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের অবস্থান হচ্ছে যে 5 আগস্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জুলাইয়ের সূচিত ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের প্রাথমিক বিজয় সম্পন্ন হয়। আর এই বিজয়ের আমরা বলবো যে চূড়ান্ত যে রূপ সেটি হচ্ছে ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ভিতর দিয়ে জুলাই বিপ্লব পুরোপুরি বাংলাদেশে আমরা বলবো যে সফল হয়েছে। অর্থাৎ আমরা বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন রাষ্ট্রের যে পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তনের ভিত্তি তৈরি হওয়াটাই হচ্ছে জুলাই বিপ্লবের মূল লক্ষ্য। এবং আমরা বলবো যে সেই ভিত্তিটি তৈরি হয়েছে। এখন এই ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং হচ্ছে ভবিষ্যতের পানে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া সেগুলো হচ্ছে এই বিপ্লবের আপনার দ্বিতীয় স্তর। কিন্তু বিপ্লবের যে মূল ভিত্তি তৈরি হওয়ার যে বিষয়টি সেটি অলরেডি সম্পূর্ণ হয়েছে। তো এটা আমাদের দলীয় পজিশন। এখন আমরা বলতে চাচ্ছি যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়টি, অর্থাৎ যাকে আমরা বলতেছি জুলাই বিপ্লবের চূড়ান্ত বিজয়, এই চূড়ান্ত বিজয়ের কথাটির অর্থ হচ্ছে এই যে আপনার আমরা জুলাই বিপ্লব শুরু হয়েছিল ফেসিবাদ মানে ফেসিস্ট শেখ হাসিনার যে রেজিম আর কি, এই রেজিমের বিরুদ্ধে একদম কোর জায়গায় আঘাত করে। সেই জায়গাটি ছিল এই যে বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়, রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সেই ব্যবস্থাটি নানান টানাপোড়েনের ভিতর দিয়ে একটি পর্যায়ে আসছে। আপনার আমরা বিজয়ের পরপর কিন্তু 3.5 বছর একটা ফেসিবাদী শাসন দেখছি। আমাদের দেশটি যেভাবে পুনর্গঠিত হইতে পারত, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে, সেসব হয়নি। গণতন্ত্র যেভাবে বিকশিত হইতে পারত তাও হয়নি। তারপরে সমাজ যেভাবে এগিয়ে যেতে পারত তার কিছুই হয়নি। তার প্রেক্ষিতে এখানে অভ্যুত্থান হয়, ফেসিবাদী শাসক শেখ শেখ হাসিনার বাবা প্রথম ফেসিবাদী শাসক শেখ মুজিবের পতন হয় এবং তিনি নির্মমভাবে অভ্যুত্থানকারীদের হাতে নিহত হন। তার পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসে, সংবাদপত্রের স্বাধীনতা ফেরত আসে, বাক স্বাধীনতা ফেরত আসে এবং আদালতে রিট করার যে মৌলিক অধিকার জনগণের থাকতে হয় সেটিও জনগণ ফেরত পায়। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন স্তরে আসি। এবং ওই সময় এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করেন সেটি হচ্ছে 72 সালে একটি ফেসিস্ট সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। এই ফেসিস্ট সংবিধান চাপিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জন্য যে 70 সালে যে নির্বাচনের ম্যান্ডেট নিয়ে শেখ মুজিব
আপনার শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ৭১-এর মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেয় এবং হচ্ছে এই মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার গঠন করে অস্থায়ী সরকার এবং মুক্তিযুদ্ধের পরে যে আপনার সরকার গঠিত হয় সব কিছুর ম্যান্ডেট হচ্ছে ১৯৭০ সালের। তো ওই ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রতিশ্রুতি ছিল জনগণকে, তারা কোরআন ও হাদিসের অর্থাৎ কোরআন ও সুন্না বিরোধী কোনো আইন করবে না। এবং আপনারা জানেন যে নির্বাচনটি হয়েছে আপনার পাকিস্তান সরকারের আহ, কে ক্ষমতায় যাবে সেটির জন্য হচ্ছে নির্বাচন হয়। তো সেই নির্বাচনে আপনার যেই মানচিত্রের উপর হয় মানচিত্রটা কিন্তু অর্জিত হয়েছে ১৯৪৭ সালে, সেটি মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। এবং আমরা এই স্বাধীনতা অর্জন করি ঔপনিবেশিক দখলদার ব্রিটিশদের কাছ থেকে। আমরা কিন্তু ১৪ই আগস্ট বিজয় অর্জন করি। আমাদের একদিন পরে হচ্ছে ভারত, বর্তমান যে ভারত রাষ্ট্র, সেটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তো আমরা মূলত হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করি। সেই স্বাধীনতার যে আমাদের যে ভূখণ্ড, মুসলিম জাতীয়তাবাদী ভূখণ্ড, একটা পশ্চিম পাকিস্তান, আর আমাদের আজকের বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান। তো এই পূর্ব পাকিস্তানের জমিনে যে আপনার আইন পরিষদের যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দেয় তারা নির্বাচিত হলে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। এটি যেহেতু তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হওয়া সত্ত্বেও তাদের ম্যান্ডেট কোনোভাবেই ছিল না যে জনগণের উপর একটি কোরআন সুন্নাহ বিরোধী আহ, সংবিধান চাপিয়ে দেয়। এখন এটা কিভাবে কোরআন ও সুন্নাহ বিরোধী সংবিধান, সেটির বড় প্রমাণ হচ্ছে ভারতের সংবিধানে যেসব কিছুকে মূলনীতি ধরা হয়েছে সেগুলিকেই হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হিসেবে চাপিয়ে দেওয়া হয়। এর মধ্যে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার ব্যাপারটি হচ্ছিল মূলত হলো ফেসিবাদ। কারণ হচ্ছে ধর্মনিরপেক্ষতা কোরআন ও সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক। এটির সুযোগ কোনো মুসলিম রাষ্ট্রে, কোনো মুসলিম ভূখণ্ডে এটি জনগণের উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ না। যদি চাপিয়ে দেওয়া হয় সেটি সন্দেহাতীতভাবে ফেসিবাদ। অনেকে ফেসিবাদ বলতে আমরা বুঝি যে শুধু আপনার নির্যাতন, নিপীড়ন, বিষয়টা এরকম না। আওয়ামী লীগকে কেন ফেসিবাদ বলা হয় এই বিষয়টি নিয়ে আমাদের জন্য একটা পরিষ্কার ধারণা থাকে। আওয়ামী লীগকে ফেসিবাদ বলার মূল কারণটি হচ্ছে জনগণের মুক্তিযুদ্ধকে সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণের ভিতর দিয়ে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে, বিচ্ছিন্ন হয়ে নতুন রাষ্ট্র গড়ে তুললাম, কিন্তু আমাদের ভূখণ্ডটা কিন্তু সে ৪৭-এ যেটা আমরা অর্জন করছি সেটাই। আর যদি আমরা এই আহ, বলি যে পাকিস্তানের বিষয়টা যদি আমাদের মুছে দিতে হয়, মুছে দেওয়ার বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে আমাদের কোনো ধরনের সমস্যা নেই, আমরা মুছে দিতে চাই। কারণ হচ্ছে আমাদের পজিশনটা হচ্ছে আমরা যে মুসলিম সালতানাত ছিল সেই মুসলিম সালতানাতে ফিরতে চাই। তো সেই মুসলিম সালতানাতে ফিরতে গেলে তো আমাদের পাকিস্তানে ফেরার কোনো বিষয় নেই। আমাদের বিষয় হচ্ছে ফিরতে হবে পশ্চিমবঙ্গে, ফিরতে হবে আসামে, ত্রিপুরায়, ফিরতে হবে বিহারে, উড়িষ্যা, ঝাড়খণ্ডে, তারপরে আমাদের ফিরতে হবে হচ্ছে আরাকানে। মানে আমাদের বাংলা যে এই বাংলা সভ্যতা যে রাষ্ট্র আমরা যেটার উত্তরাধিকার বহন করি, সেটা সেই পাল পাল বংশের সময় থেকে যে শুরু করে আমাদের যে মানচিত্র ছিল, এটি আজকের উত্তর ভারত পর্যন্ত আমাদের সীমানা বিস্তৃত ছিল, চীন পর্যন্ত বিস্তৃত ছিল। তো সেই জায়গায় আমরা পৌঁছতে চাই। সেই বাংলাদেশে যদি আমাদের যাওয়ার সুযোগ থাকে তাহলে আমরা তো ৪৭ আটকে থাকবো না। কিন্তু আমাদের মানচিত্র ৪৭, কিন্তু হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার ভারতের সাংবিধানিক যে মূলনীতি সেসব বিষয়, এবং হচ্ছে ৭১-কে দেখিয়ে আর কি যে পাকিস্তানের যে অর্থাৎ মুসলিম জাতীয়তাবাদী যে মানচিত্র, মুসলিম জাতীয়তাবাদের যে রাজনৈতিক বন্দোবস্ত আমরা ব্রিটিশদের কাছ থেকে অর্জন করছি, সেটাকে কিন্তু হচ্ছে পুরো উল্টে দেওয়া। তো সেই উল্টে দেওয়ার বিষয়টা হচ্ছে
জবরদস্তির ভিতর দিয়ে হচ্ছে, এবং এর ভিতর দিয়ে মূলত ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়। এখন এই ৭২-এর সংবিধান, যেটি ফেসিস্ট সংবিধান, সেই সংবিধানের আমরা বলতেছি যে টানাপোড়েনগুলো শেখ মুজিব এই সংবিধান দিল, এই সংবিধানকে মোটামুটি মুসলমানদের জন্য একটা উপযোগী করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিভাবে করেন? তিনি ধর্ম নিরপেক্ষতা যে সাংবিধানিক মূলনীতি আছে সেটিকে উৎখাত করে আমাদের সাংবিধানিক প্রথম যে মূলনীতি হয় সেটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা ও বিশ্বাস, অর্থাৎ ইমান। ইমান হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫-এর ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেন। মূলত আমরা শেখ মুজিবের ফেসিবাদের যে পুনরুজ্জীবন, এটার ফিরে আসা দেখছি, এটি হয়েছে এই ২০০৭ সালে সেনাবাহিনী যে অভ্যুত্থান করে, এর ভিতর দিয়ে যে 111-এর সরকার প্রতিষ্ঠা করে, ওই সরকারের ধারাবাহিকতায় শেখ হাসিনা ক্ষমতায় এসে, ভারতের সহযোগিতায় ক্ষমতায় এসে সংবিধান থেকে মূলত হচ্ছে সর্বপ্রথম শেখ হাসিনা আমাদের উপর ফেসিবাদ চাপায় মূলত হচ্ছে এই সংবিধান থেকে হচ্ছে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে মুছে দেওয়ার ভিতর দিয়ে এবং ধর্মনিরপেক্ষতা ফেরত এনে। তো আওয়ামী ফেসিবাদকে যদি দ্বিতীয়বার, অর্থাৎ ফেরত আসা আওয়ামী ফেসিবাদকে যদি আমরা আপনার যেটাকে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যেটা পতন হয়েছে আর কি, এটাকে যদি আমাদেরকে মানে কি বলা যেতে পারে যে পুরোপুরি উৎখাত করতে হয়, এর জায়গায় হয়েছে যে আমাদের যে মূল জায়গায় ফিরতে হয়, কোর জায়গা, সেখানে অবশ্যই ধর্ম নিরপেক্ষতাকে সংবিধান থেকে বাদ দিয়ে, বাদ দেওয়া বলতে কি, বাদ তো হয়েই গেছে, এটা কিন্তু বাদ হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইমানকে হচ্ছে আমাদের সাংবিধানিক মূলনীতি করছেন, সেই সেই সংবিধানকে পুনর্বহাল করা, এটি হইল জুলাই বিপ্লবের একটা কোর জায়গা। এখন এই কোর জায়গাটা কেন, সেটা আমরা পরিষ্কার করছি যে মুক্তিযুদ্ধের বিজয়কে, অর্থাৎ ১৯৪৭ সালের মুসলিম জাতীয়তাবাদী মানচিত্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তকে, রূপকে, বাংলাদেশ নামক রাষ্ট্র হিসেবে আমরা যেটা বিশ্বের বুকে নতুন করে রিব্র্যান্ডিং করছি, সেটাকে আমরা যেই ভারতের সাথে ১৯৪৭ সালে যাই নাই, সেই ভারতের অনুগত করার যে ফেসিস্ট তাবেদারি যে রাজনীতি, সেই জায়গা থেকে আমাদের বের করাটা হচ্ছে জুলাই বিপ্লবের মূল জায়গা। কারণ হইল আপনার এই জুলাইয়ের যে গণহত্যাটা হয়েছে, এই গণহত্যার সাথে দেখেন আমাদের তরুণ প্রজন্মের কোনো ধরনের কিন্তু সম্পর্ক নাই। শেখ হাসিনার সাথে তাদের কি ব্যক্তিগত কোনো বিরোধ ছিল, ক্ষমতার কোনো দ্বন্দ্ব ছিল, কোনো কিছুই ছিল না। কিন্তু এটার শিকার তারা আমরা সবাই হচ্ছি। কারণ হইল এই ফেসিবাদটা এরকম যে এটা ভারত থেকে চাপিয়ে দেওয়া ফেসিবাদ, যেটির সাথে মুক্তিকামী জনগণের সংঘর্ষ হওয়াটা হচ্ছে স্বাভাবিক বিষয়, সংঘর্ষ হবেই। এখন আপনি যদি তাকে মোকাবেলা করেন তাহলে সংঘর্ষ হবে, তার সাথে আপনার লড়াই হবে। আর যদি আপোষ করেন তাহলে হচ্ছে যে আপনি হয়তো মারা যাবেন, কিছু হবেন, কিন্তু লড়াইটা হবে না। তো যেটা বিগত ১৬ বছর শেখ হাসিনার সময় আমরা আপনার লড়াইটা হচ্ছে নিরবিচ্ছিন্ন দেখি নাই আর কি। কিছু আন্দোলন হয়েছে, আপোষ হয়েছে, ইলেকশন হয়েছে, ঠিক আছে, এইভাবে করে 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 পার হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের সময় আমরা আমাদের যে বিপ্লবটা হইল, এটা মূল কারণটা হচ্ছে এই আওয়ামী ফেসিবাদের একদম কোর জায়গাটা চ্যালেঞ্জ করা। সে কোর জায়গাটা কি ছিল? সেটি হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধকে পুঁজি করে বাংলাদেশের জনগণের স্বাধীনতাকে হরণ করা, বাংলাদেশের জনগণের উপর বৈষম্য চাপিয়ে দেওয়া, জনগণেরকে সাথে যে তাদের যে চাকরি, কোটার নামে চাকরি কেড়ে নেওয়ার যে বিষয়, এবং হচ্ছে আপনার কথায় কথায় যাকে তাকে গুলি করে মারার যে হচ্ছে আপনার নৃশংসতা, রাষ্ট্রীয় যে সন্ত্রাস, এইসব মিলে যে মানে যে ফেসিবাদ বাংলাদেশে ছিল, সেই ফেসিবাদকে আমরা চ্যালেঞ্জ করছি হচ্ছে কি, যখন বলা হয়েছে যে এরা রাজাকার, মানে রাজাকার বলার মানেটা হয়েছে কি,
যে এরা রাজাকার, তাহলে এদেরকে গুলি করে মেরে ফেলো। রাজাকার হইলে কাউকে গুলি করে মেরে ফেলা যে যায় বা তার উপর নির্যাতন করা যায়, এই এই যে একটা বলবো যে মানে রাজনৈতিক আহ, মানে বার্তা আর কি, বা একটা রাজনৈতিক দর্শন, ফেসিবাদী দর্শন, সেটা সেটার যখন আমাদের ছাত্রদেরকে বলা হলো যারা রাজাকার, রাজাকারের নাতিপুতি, তার মধ্য দিয়ে মূলত হচ্ছে আহ, তরুণদেরকে হত্যার, তাদেরকে হত্যার জন্য শেখ হাসিনার মানে রেজিম কি করে দিল, আপনার সার্টিফাই করলো। এই সার্টিফাই করার পরে আপনার যখন সবাই সম্মিলিতভাবে বলল যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এর মধ্য দিয়ে মূলত হচ্ছে আপনার আহ, ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের উপর মুক্তিযুদ্ধের নামে যে ফেসিবাদ চাপিয়ে দিছে, সেই ফেসিবাদের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত এবং সর্বাত্মক বিদ্রোহ, এটা কিন্তু হচ্ছে জুলাই বিপ্লবের মূল জায়গা। এখন কথা হচ্ছে যে আমরা জুলাই বিপ্লব করলাম, শেখ হাসিনা পালিয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই বিষয়টা হচ্ছে যে ফেসিবাদের পুরোপুরি বিলোপ করতে হবে, ফেসিবাদী ব্যবস্থা যেন বাংলাদেশ আর ফিরতে না পারে। কিন্তু ভাই এটা আপনি কিভাবে ফেরাবেন? আপনার ৭২-এর সংবিধান এখনো বহাল আছে, এবং যেই ৭২-এর সংবিধান যে ফেসিবাদী দল আওয়ামী লীগ করলো, যে আওয়ামী লীগ হচ্ছে জনগণকে মানে এত হত্যা নির্যাতন করে ফেসিবাদী শাসন চাপিয়ে দিল, তাদের বিষয়ে আমরা কোনো কিছু সুরাহা করতে পারি নাই। সুরাহা করতে না পারার ফলে দেখা গেছে কি, যে জুলাই বিপ্লব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিছুদিন পরপরই আমরা আমি আমি আপনি শুনতে পাই কি, যে এই প্রতি বিপ্লব হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ফেরত আসতেছে। ঠিক আছে, এটা ফেসবুকে বা নানান কিছুতে প্রচার হয়, আওয়ামী লীগের লোকরা মিছিল করে। এবং যেটা এই গত এপ্রিল মাসে, অর্থাৎ রোজার ঈদের পর থেকে যেটা হয়েছে এই এপ্রিল মাসে, এটা একটা ভয়াবহ পর্যায় হয়ে গেল, যে আপনার আওয়ামী লীগের লোকেরা দেশের বিভিন্ন জায়গায় মিছিল বের করছে, এবং মিছিলগুলো দিন দিন বড় হচ্ছে। সেই ক্ষেত্রে ছাত্ররা আপনার গত ৯ মাসে বলা যেতে পারে অনেকটা ক্লান্ত, এবং এই অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে পুরোপুরি ধারণ করতে পারেনি। তারা জুলাই বিপ্লবের মানে ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত নিজেদেরকে বলে, এবং হচ্ছে তারা জুলাই বিপ্লবকে প্রতিনিধিত্ব করতেছে, এটা বলার পরেও আমরা দেখলাম যে এটা দিন দিন একটা হচ্ছে সে 111-এর মতো একটা অনির্বাচিত আপনার সরকার পরিণত হচ্ছে। এবং আহ, ছাত্রদের ৩জন ছাত্র ছিল, এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন, এখন মাত্র 2জন ছাত্র উপদেষ্টা। এই 2জন বাদে আর কেউ কিন্তু হচ্ছে জুলাই বিপ্লবের সাথে সম্পর্কিত না, আর কেউ না। ইভেন আসিফ নজরুল শুরু থেকে শুরু করে আরও কয়েকজনের যে নাম আপনারা বলবেন, সেটাকে আমরা এন্ডোর্স করি না, আমরা স্বীকার করি না। কারণ হচ্ছে যে ওনাদের সম্পৃক্ততা, ওনারা কাদের সাথে মিলে কি কারণে এই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত হন, সেসব নিয়ে জোরালো কথাবার্তা আছে। ফলে আমরা তাদেরকে জুলাই বিপ্লবের অংশীজন হিসাবে এন্ডোর্স করি না আর কি। তো সেখানে সে জায়গা থেকে তাহলে এই সরকারে মাত্র 2জন মাত্র হচ্ছে জুলাই বিপ্লবের প্রতিনিধি, সেটা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তো ফলে আমরা বলতে পারি যে এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, এটি মূলত হচ্ছে 111-2 সরকার, অর্থাৎ মানে দ্বিতীয় 111 সরকার হিসাবে হচ্ছে এখন এটা ফাংশন করতেছে, এর এর বেশি কোনো কিছু না। তো একদিকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, এবং সরকার পুরোপুরি হচ্ছে 111-2 গভর্নমেন্টে পরিণত হয়েছে। এই অবস্থায় আমরা বলতে পারি যে জুলাই বিপ্লব নিয়ে জনগণের ভিতরে একটা সর্বাত্মক একটা হতাশা বিরাজ করতেছিল। এবং এই হতাশ জনগণকে আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট করে নানানভাবে যে তা সারা দেশে আর কি যে আক্রমণ তারা শাণিত করতেছিল, দিন দিন হচ্ছে আওয়ামী লীগ তাদের মানে ছুরি কাঁচিতে হইলো ধার দিয়ে আর কি একে একে ঝাঁপিয়ে পড়া, যে ঝাঁপিয়ে পড়ার আমরা বলবো যে একটা ভয়াবহ নৃশংস বহিঃপ্রকাশ ছিল গাজীপুরে এই হাসনাত আবদুল্লার উপর আক্রমণ।
হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণের ভিতর দিয়ে কিন্তু হচ্ছে জুলাই বিপ্লবের বিরুদ্ধে যে প্রতিবিপ্লব, আওয়ামী প্রতিবিপ্লব, যেটা তাদের যে সন্ত্রাসবাদের ফিরে আসা, সেই সন্ত্রাসবাদের আমরা বলবো যে আহ, একটা নতুন ধাপ শুরু হয়েছিল হাসনাত আবদুল্লাহর উপরে আক্রমণ দিয়ে। এই আক্রমণের পরে যদি সম্মিলিতভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার ব্যাপার, যেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ভিতর দিয়ে মানে আমরা দৃশ্যমান করলাম, সেটি যদি না হইতো তাহলে আহ, এমনও হইতে পারতো যে এতদিনে সরকারের উপদেষ্টাদের উপরেও আওয়ামী লীগের লোকজন আক্রমণ করত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার সাথে আমাদের আহ, জাতীয় বিপ্লবী পরিষদ, জুলাই বিপ্লবের পরে প্রথম গঠিত আমাদের রাজনৈতিক দল হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ, যেটির মূল লক্ষ্য হচ্ছে জুলাই বিপ্লবকে শতভাগ বাস্তবায়ন করা। অর্থাৎ জুলাই বিপ্লব যে আমরা করলাম, এই জুলাই বিপ্লবের ভিতর দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, ফেসিবাদ বিলুপ্ত হবে এবং ৭২-এর সংবিধান উৎখাত হবে, এবং সারা দেশে হচ্ছে আমরা বলবো যে সমাজ ও রাষ্ট্র থেকে ডি আওয়ামিফিকেশন হবে। ডি আওয়ামিফিকেশন মানে হচ্ছে ফেসিবাদ, ফেসিস্ট যারা, ভারতের তাবেদার যারা, স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু যারা, তাদের তাদেরকে নিউট্রালাইজ করে ফেলা। সরকারি অফিস আদালতে থাকলে সেখান থেকে তাদের চাকরিচ্যুত করা, এবং হচ্ছে যারা অপরাধী তাদেরকে বিচার করা, এবং যেহেতু সবাই বাংলাদেশের অপরাধী নিরপরাধী সবাই বাংলাদেশের নাগরিক, সবাইকে একটা রিকনসিলেশন অর্থাৎ জাতীয় সমঝোতার ভিত্তিতে আবার আমরা মানে একদম স্বাভাবিক অবস্থার মধ্যে ফেরত আনা, এটা হচ্ছে এইসব লক্ষ্যকে সামনে আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ গঠন করি। 24-এর 16 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে আমাদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, এবং 2025-এর 4 জানুয়ারি আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক সংগ্রামকে আনুষ্ঠানিকভাবে আমরা মানে কি বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবে হচ্ছে মাঠে আমরা নিয়ে আসি আর কি। তো আমাদের দলের প্রথম কর্মসূচি ছিল হচ্ছে ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের দোসর যে 14 দল আছে এবং মহাজোট আছে, বিশেষ করে জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন থেকে শুরু করে যে বিভিন্ন বামপন্থী এবং হচ্ছে যে বুর্জোয়া রাজনৈতিক দল আছে, ফেসিবাদের সাথে যারা সহযোগী ছিল এবং যারা ভারতের দালালির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে নিষিদ্ধ করার দাবিতে আমরা আমাদের এই জাতীয় বিপ্লবী পরিষদ কিন্তু প্রথম আমাদের কর্মসূচি হয়। আমরা আপনার ফেব্রুয়ারির 15 তারিখ থেকে টানা 36 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ, বিপ্লবী ছাত্র পরিষদ এবং হচ্ছে সাধারণ নাগরিকদেরকে আমরা সম্পৃক্ত করে টানা 36 দিন অবস্থান কর্মসূচি পালন করি। সেই কর্মসূচির ভিত্তিতে আমরা যে একটা জনমত তৈরি করি, যদিও আমাদের এই কর্মসূচির পাশ দিয়ে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনেরা নিয়মিত যাতায়াত করেছেন, তারা রাজু ভাস্কর্যে এসে অনেকগুলো প্রোগ্রাম করেছেন, কিন্তু তাদের মধ্যে এনসিপির নেতা ডক্টর আতিক মুজাহিদ এবং আকরাম হোসাইন, এই দুইজন বাদে কেউ আমাদের সাথে সংহতি জানাননি, এবং হচ্ছে যে আমাদের এই দাবি সমর্থনে ইভেন আমাদের যে গণস্বাক্ষর কর্মসূচি ছিল সেখানে তারা স্বাক্ষরও করেননি। তো যাই হোক, তার পরবর্তীতে ইনকিলাব মঞ্চ এবং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যে আন্দোলন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোসাদ্দেক ইবনে আলী ও এবি জুবায়ের, এই তাদের দুইজনের নেতৃত্বে যে আন্দোলন, এর ভিতর তারাও কিন্তু হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আন্দোলন শুরু করে আর কি। ইনকিলাব মঞ্চ এবং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন, এই দুটি আন্দোলন তা আমরা শুরুতে করি। তার পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ভিতর দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, এবং সেই ক্ষেত্রে
আমাদের যে আর্গুমেন্ট ছিল সেই আর্গুমেন্টের কিন্তু বাস্তবতা আহ, একদম পুরোপুরি হচ্ছে যে বাস্তবতা মিলে গেছে। সেটি হচ্ছে যখন সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য রাজপথে নেমে আসলো, তখন কিন্তু আপনার সেই মানে 8 আগস্ট, অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার পর থেকে এই পর্যন্ত যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এই সমস্যা হবে, বা আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, এরকম বিভিন্ন ছুতানাদা যারা দালালি করে আসতেছিল এই সরকারের বিভিন্ন উপদেষ্টা, অথচ সেই সরকারই কিন্তু হচ্ছে আওয়ামী লীগকে সাইবার স্পেস থেকে শুরু করে সকল রাজনৈতিক পরিসরে নিষিদ্ধ করছে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যে জেএমবি, হিজবুত তাহরিরের মতো জঙ্গি দল যেগুলো আছে, সেই জঙ্গিবাদকে দমন করার যে সন্ত্রাসবাদী আইন, সেই আইনের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তো এই নিষিদ্ধ করার ভিতর দিয়ে আমরা কিন্তু বলবো যে জুলাই বিপ্লবের যে মূল লক্ষ্য, সেই জায়গাটা আমরা পৌঁছাইছি। আমরা বাংলাদেশের রাজনীতি মানে এই যে 111-এর 2 বছর এবং আওয়ামী লীগের 16 বছর, অর্থাৎ টোটাল 18 বছর আমাদের দেশ, আমাদের জাতি যে বিপথে পরিচালিত হয়েছে, এবং আমাদের দেশ যে দিন দিন হচ্ছে ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছিল, সেই জায়গা থেকে আমরা বের হইতে পারছি। এখন হচ্ছে যে আমরা একটা মানে নতুনভাবে আমাদের দেশটা তৈরি করতে পারবো, এরকম একটা পজিশনে আসছি। তো ফলে আমি বলবো যে জুলাই বিপ্লব এখন শতভাগ সফল, শতভাগ সফল। এবার হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আপনার আগস্টে যদি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতাম, এবং তাদের যেসব লোকজন হচ্ছে 3-4 মাস ধরে, বিশেষ করে হচ্ছে জুলাই গণহত্যার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের, বাংলাদেশে এই শেখ হাসিনা পালিয়ে গেছে 5 আগস্ট, তারপরে অন্তত 3 মাস কিন্তু বাংলাদেশে ছিলেন, নিরাপদে ছিলেন, আরামে এসেছিলেন। তারপরে তাকে কিন্তু ভারতে চলে যাওয়ার, নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। নিরাপদ কেন বলছি? যদি ওবায়দুল কাদেরকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপদে পার না করা হইতো, তাহলে পথে ঘাটে তাকে কিন্তু লোকজন দেখলে সেইখানে জনগণ তাকে সরাসরি প্রতিরোধ করতে পারতো। তো মানে ওবায়দুল কাদের পালিয়ে গেছে, সেই পালিয়ে পালিয়ে গেছে যে আপনার, সেক্ষেত্রে তাকে জনগণ কিন্তু ধরারও সুযোগ পায় নাই, অর্থাৎ তাদেরকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা যদি এগুলা না হইতো, এই বড় বড় নেতাদেরকে ধরতে পারতাম, তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারতাম, তাহলে, এবং আওয়ামী লীগ যদি শুরু থেকে নিষিদ্ধ হইতো, তাহলে গত 8-9 মাসে বাংলাদেশের পরিস্থিতিটা অন্যরকম হইতো। তো এটা হচ্ছে আমাদের মানে জুলাই বিপ্লব বিষয়ক মূল আলাপ আর কি। তো যারা হতাশার মধ্যে আছেন তাদেরকে আমি মানে শুধুই বার্তাটাই দিব যে আমরা সেই জুলাইতে যে বিপ্লবের সূচনা করছি, আমাদের বিপ্লব শতভাগ সফল, ফলে আমরা হচ্ছে এখন একটা সফল বিপ্লবের অংশীদার। তো এটি হচ্ছে আমার আজকের লাইভের মানে কোর জায়গা হচ্ছে এটি, যে আমরা একটি সফল বিপ্লবের আপনার স্টেক হোল্ডার, আমরা একটা সফল বিপ্লব সম্পূর্ণ করলাম। সেই বিপ্লবে আমরা যারা বিদেশে আছি, দেশে সরাসরি যাইতে পারি নাই, কিন্তু আমাদের নেতাকর্মীরা, আমাদের ভাই ব্রাদাররা নানানভাবে হচ্ছে হলো এই মুভমেন্টের সাথে সম্পৃক্ত। বিশেষ করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই জুলাইতে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, যে তাদের সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল। বিশেষ করে আন্দোলনের আপনার স্ট্র্যাটেজি প্রণয়ন করা, লজিস্টিক সাপোর্ট দেওয়া, এবং হচ্ছে আন্দোলনকারীদেরকে সুরক্ষা দেওয়া, এগুলো নানান লেয়ারে কাজ হয়েছে আর কি। তো কাজ হওয়ার প্রেক্ষিতে জুলাই বিপ্লব হয়েছে, আমরা বিজয়ী হয়েছি। কিন্তু এখন প্রশ্নটা হয়েছে যে বাংলাদেশে একটা ব্যাপার আছে আর কি, বিশেষ করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কিন্তু একটা বিপ্লব। মুক্তিযুদ্ধের নানান বিষয়কে নিয়ে আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশ নামে যে আমরা রাষ্ট্র পাইছি, এটা তো একটা রেভুলেশনারি ব্যাপার হয়েছে আর কি। হ্যাঁ, আমরা পাকিস্তানের অংশ না হয়েছে, আরেকটা নতুন রাষ্ট্র হয়েছে, নতুন আরেকটা মুসলিম রাষ্ট্র, এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে দক্ষিণ এশিয়ায় দুইটা এখন মুসলিম রাষ্ট্র, আহ, দুইটা, আমরা চারটা ধরতে পারি আর কি, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, এবং হচ্ছে আফগানিস্তান। তো এই যে একাধিক মুসলিম রাষ্ট্র হওয়ার ভিতরে এটা কিন্তু একটা কল্যাণ আছে আর কি। কল্যাণটা হচ্ছে কি, আপনার
দক্ষিণ এশিয়ায় তো মুসলিম জাতি এই আমরা চারটা দেশে বিভক্ত না, খোদ ভারতেই হচ্ছে, যদিও তাদের আদমশুমারি বা নানান কিছুতে দেখায় 20-25 কোটি, মূলত ভারতে মুসলমানের সংখ্যা হচ্ছে কমপক্ষে 40 কোটি, কমপক্ষে 40 কোটি। এবং ভারতের ভিতরে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হওয়ার মতো আপনার কমপক্ষে হচ্ছে 3-4টা মুসলিম ভূখণ্ড আছে, যেটা আমরা তিনটা ধরতে পারি যদি বাংলাদেশের আশেপাশের গুলাকে যদি আমরা বাংলাদেশের সাথে সম্পৃক্ত ধরি, তাহলে তিনটা। এর মধ্যে হায়দ্রাবাদ, কাশ্মীর এবং হচ্ছে আপনার উত্তরপ্রদেশকে, উত্তরপ্রদেশ, দিল্লি, এসব কিছুকে যদি আমরা সম্পৃক্ত করি তাহলে এটাই বিষয়। তো সেই ক্ষেত্রে আপনার একাধিক মুসলিম রাষ্ট্র হওয়ার ভিতরে আমাদের অকল্যাণ কোনো কিছুই নাই, বরং হচ্ছে এটা মুসলমানদের স্বাধীনতাকে আরও বুলন্দ করছে, আরও শক্তিশালী করছে। যদিও ভারত হয়তো মনে করছে বা তাদের সংকীর্ণ দৃষ্টি, স্বল্প দৃষ্টির কারণে তারা মনে করছে যে ইউনাইটেড পাকিস্তানকে বিভক্ত করার ভিতর দিয়ে তারা অনেক বেশি কিছু অর্জন করে ফেলছে। বিশেষ করে ইন্দিরা গান্ধী বলছিল হাজার সাল কা বদলা লিয়া। কিন্তু দেখুন, আমরা যারা মুসলমান তাদের কাছে এই হাজার বছরের গল্পের কোনো 2 পয়সার দাম নাই। কারণ ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সব মানুষের বয়স কত, 100 বছর, 100 বছরের নিচে এরকম, ঠিক আছে? তো আমি আপনি যখন নিজে মারা যাচ্ছি আর কি, আমার নিজের হায়াত যেহেতু আপনার সীমিত, ফলে আমি কতটুকু বিজয় পাইলাম বা আমি কত সালের বদলা নিলাম এই গল্প করে লাভ নেই। কারণ ইন্দিরা গান্ধী আপনি নিজেও মারা গেছেন, ফলে মৃত্যুর মধ্য দিয়ে হচ্ছে আপনার নিজের তো পরাজয় শুরু হয়ে গেছে, ফলে হাজার বছরের গল্প দিয়ে লাভ নাই। এবং এই ক্ষেত্রে একটা খুব মজার আমি একটা বিষয় বলি আর কি। আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সুরঞ্জিত সেন গুপ্ত, তারা কিন্তু আহ, তুখোর পার্লামেন্টারিয়ান এবং বন্ধু ছিলেন। তো এখন আহ, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হইল, ফাঁসি দেওয়ার পরে আপনার এই সুরঞ্জিত সেন গুপ্তরা কিন্তু উল্লাস করছে। বাট মজার ব্যাপার হয়েছে যে তার তখন ক্যান্সার হয়, সেই বিষয়ে কিছু মিডিয়া রিপোর্ট করলে আপনার সুরঞ্জিত সেন গুপ্ত সংবাদ সম্মেলন করে দাবি করছিলেন যে তার ক্যান্সার হয়নি, তিনি সুস্থ তাজা মানুষ। কিন্তু কিছুদিন পরেই হচ্ছে কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছে। অর্থাৎ এই যে যেই সময় বিএনপি এবং জামাতের বড় বড় নেতাদের ফাঁসি হয়েছে, কাছাকাছি সময়ে কিন্তু আওয়ামী লীগের অনেক লোকজন মারা গেছে। দুর্ভাগ্য হচ্ছে যে আহ, মানে বড় শয়তান হিসাবে শেখ হাসিনা যেহেতু মারা যায় নাই, শেখ হাসিনা সমসাময়িক সময় মারা যায় নাই, এই কারণে হচ্ছে অনেকের মধ্যেই কিন্তু হিসাবটা, এই যে জীবন ও মৃত্যুর যে ফেসলার যে প্রশ্ন, যে মনে করছে যে অমুকের তুমকের ফাঁসি হয়েছে আর বাকিরা বুঝে হচ্ছে কি দুনিয়াতে চিরজীবী হিসাবে আছে, বিষয়টা তো এরকম না। একই সময়ে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও কিন্তু হচ্ছে মারা গেছে। আর শেখ হাসিনা কে আল্লাহ বাঁচায় রাখছেন, কারণ হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে, এই জন্য, পালিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার আমরা এটা দেখছি আর কি, যে শেখ হাসিনা অনেক দম্ভ ভরে বলছিল যে শেখ হাসিনা পালিয়ে যায় না, কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়া আমরা দেখছি। তো যাই হোক, আমি বাংলাদেশের যেই প্রশ্ন আসতেছি, যে আমরা এই জুলাই বিপ্লবকে ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে বামপন্থীরা আর কি বাংলাদেশের 71কে নিয়ে একটা পলিটিক্যাল টার্ম ইউজ করে, বেহাত বিপ্লব। দেখবেন যে এই কমিউনিস্ট পার্টিগুলো যেগুলো আছে এবং বামপন্থীরা, এরা প্রায় হচ্ছে গল্প দ্বীপে হচ্ছে 1971 সালের বিপ্লব বেহাত হয়ে গেছে আর কি, বুঝছেন? আসলে বেহাত হয় নাই, বেহাত হয় নাই। 71 সালের মানে যে পরিবর্তন হয়েছে, যেহেতু এটা 1947 সালের মুসলিম আপনার মানচিত্রের ভিতরের ঘটনা, এবং হচ্ছে আমাদের জনগণের এই যে 92 ভাগ মুসলমান, এই বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজে সবচেয়ে ডমিনেটিং যে ফোর্স সেটা হচ্ছে ইসলাম। আমাদের ব্যক্তিগত জীবনকে, পুরোপুরি আমাদের জীবনকে, আমাদের খাদ্য ব্যবস্থাকে, আমাদের সংস্কৃতিকে হচ্ছে আপনার ডমিনেট করে হচ্ছে হলো ইসলাম। তো সেই ইসলামের কারণে হচ্ছে 71কে, যারা হচ্ছে 71-এর বিজয়কে বা পরিবর্তনকে কুক্ষিগত করতে চাইছিল, সে আমরা কুক্ষিগত করতে পারে নাই, সে আফসোস থেকে তারা বলে হচ্ছে বেহাত বিপ্লব। কিন্তু এই এদের
মানে এই বেহাত বিপ্লবের যে আফসোস, খেদ এবং হচ্ছে হতাশা, এটাকে আমাদের অনেকেই না জেনে বুঝে অন্যান্য আন্দোলনের সাথেও আমরা ইউজ করি। যেমন হচ্ছে বিশেষ করে যেমন 90 নিয়ে যেমন কথা হয় আর কি। 90-এর গণ অভ্যুত্থান একটা সফল গণ অভ্যুত্থান, এবং 90-এর গণ অভ্যুত্থান যে জন্য হয়েছিল সেটা কিন্তু আমরা পাইছি, এবং নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্র হওয়ার ভিতর দিয়ে বাংলাদেশ কিন্তু অনেক উন্নত হয়েছে। আমরা যে আজকের বাংলাদেশ দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশের মূল কারণে ছিল হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান। তো যাই হোক, এই বামপন্থীরা 90-এর গণ অভ্যুত্থান সম্পর্কেও হতাশা ছড়াইছে, সেটাকেও তারা মনে করে বেহাত গণ অভ্যুত্থান। তো আমি আপনাদের যেটা যে কারণে বলছি যে আমাদের জুলাই বিপ্লব সফল হয়েছে, জুলাই বিপ্লব কোনো বেহাত বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব যারা করছে, যে বিশ্বাসের মানুষ করছে, জুলাই বিপ্লব তাদেরই আছে, আমাদেরই আছে। আমরা এই বিপ্লবে বিজয়ী শক্তি, আমরা পরাজিত শক্তি না। এখন প্রশ্ন হয়েছে যে সরকারে কতজন আছে, কে গেছে, কে ক্ষমতা পাচ্ছে, কে পাচ্ছে না, সেই জায়গা থেকে হিসাব। হ্যাঁ, আমাদের যারা নতুন রাজনীতি করতে চাই তাদের ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ এটি, যে আপনি একটি সফল বিপ্লব সম্পন্ন করছেন। এই সফল বিপ্লব করা যে ইয়াং জেনারেশন, তাদের দায়িত্ব হয়েছে যে সে যেহেতু বিজয়ী, অর্থাৎ সে নেতৃত্ব গ্রহণ করছে, নেতৃত্ব পাইছে, এখন তাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হচ্ছে সফল হইতে হবে। আমরা ধরেন যে এই যে জাতীয় বিপ্লবী পরিষদ গঠন করছি, আমাদের দলে অল্প লোক, এসব নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়, কিন্তু রাজনীতি হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন যাত্রার নাম, এবং হচ্ছে নিরবিচ্ছিন্ন সংগ্রামের নাম। তা আমরা সেই সংগ্রামে আছি, আমাদের লোকজন আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং হচ্ছে যে আমরা একটা পর্যায়ে ইনশাল্লাহ মানে বড় দল হব। সেই বড় দল হওয়ার জন্য যেই ধরনের বিষয়গুলো দরকার, অর্থাৎ রাজনৈতিক বয়ান দরকার, আহ, তারপরে হচ্ছে কর্মসূচি দরকার, রাজনৈতিক দর্শন দরকার, রাজনৈতিক লাইন দরকার, সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আছে। এবং আমরা আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ, যেটি হচ্ছে আমরা 1947 সালে আপনার ব্রিটিশের কাছ থেকে যে মুসলিম ভূমি পেয়েছি আর কি, হ্যাঁ, যে রাষ্ট্র পেয়েছি, সেই রাষ্ট্র হচ্ছে যে আমাদের মানে সাফল্যের প্রথম সিঁড়ি। এবং হচ্ছে এটার আমরা বলবো যে এই সাফল্যের সিঁড়ি বেয়ে আমরা আহ, যে একটা পলিটিক্যাল কমিউনিটি হিসাবে বাংলাদেশের জনগণ, আহ, যে ইহজাগতিক যে আমাদের যে ডেস্টিনি হইতে হবে, গন্তব্য হইতে হবে, মঞ্জিলে মকসুদ হইতে হবে আর কি, সেটা নির্ধারণ করার যে ভিত্তি, সেটা আমরা এই জুলাই বিপ্লবের ভিতর দিয়ে পাইছি। এখন আমাদের দায়িত্ব হয়েছে যে হাঁটি হাঁটি পা পা করে এই রাজনীতিটা, অর্থাৎ মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিকে হচ্ছে একটা স্থায়ী রাজনৈতিক দর্শন হিসাবে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করা। তো সেই লড়াই আমরা ইনশাল্লাহ, আমাদের শক্তি সামর্থ্য কম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা করতে পারি শক্তি সঞ্চয় করে এগিয়ে যাওয়া। তো আমরা শক্তি সঞ্চয় করে করে এগিয়ে যাব, এমন ইনশাল্লাহ হবে। যদি আমাদের যদি মেহনত থাকে, পরিশ্রম থাকে, লড়াই থাকে, তাহলে আমরা বাংলাদেশে একসময় এক নম্বর দল হব। এক নম্বর দল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পলিটিক্যাল পার্টির জন্য, সবচেয়ে জরুরি হচ্ছে পলিটি, মানে কি চিন্তা। আপনার একটা রাজনৈতিক চিন্তা থাকতে হবে। এখানে বাংলাদেশে আপনার অনেক বড় বড় দল আছে, লোকজন আছে, তাদের কোনো রাজনৈতিক চিন্তা নাই, কোনো রাজনৈতিক চিন্তা নাই, মুখাস্ত কিছু কথাবার্তা বলে রাজনীতি করে। বাট আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ কোনো মুখাস্ত রাজনীতি করে না। আমরা সেই 1947 বলি, 71 বলি, 90 বলি এবং জুলাই বিপ্লব বলি, এইগুলোর কোনো বিষয়ে জাতীয় বিপ্লবী পরিষদ অন্যদের এক বাক্য হচ্ছে ধার করে কথা বলে না। এটা আমাদের সম্পূর্ণ হচ্ছে নিজস্ব বক্তব্য, নিজস্ব কিন্তু আমাদের পর্যবেক্ষণ আছে, আমরা কি বলবো কি করব। তো সেই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম জাতীয়তাবাদকে গড়ে তোলার বিষয়, মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি পুনর্গঠন করার যে বিষয়, সেই জায়গায় আমরা সফলভাবে এগিয়ে যাচ্ছি। এবং আপনার এইখানে ভারতীয় আধিপত্যবাদীরা যে ষড়যন্ত্র জাল বিস্তার করে রাখছিল, সেই এটি তো 71-এ তো বহিঃপ্রকাশ হয়েছে, এটা 71-এর আগে থেকেই আমাদের সমাজের নানান জায়গায় হচ্ছে এই ভারতপন্থার যে অনুপ্রবেশ ঘটে আর কি, অনুপ্রবেশ ঘটে। এবং এটা কত রূপে হয়েছে, ধরেন এই যে অধ্যাপক আনিসুজ্জামান একজন মারা গেছেন আর কি, বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। এরা 1947 না,
সালে হচ্ছে ভারত থেকে মুহাজির হিসাবে, অর্থাৎ ভারতে মুসলমান হিসাবে তাদের উপর অত্যাচার করা হয়, বাংলাদেশে আশ্রয় নিতে আসছে। আশ্রয় নিতে আসার পরে আপনি খেয়াল করেন যে মানে সে কিন্তু ভারতের নাগরিক, 1954 সালে বাংলাদেশে আসছে, তারা হচ্ছে মুসলমান পরিচয়, এখানে জায়গা পাইছে, নাগরিকত্ব পাইছে, তারপরে আমৃত্যু ভারতের দালালি করে গেছে, এরকম ব্যাপারগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের 47 পরবর্তী রাষ্ট্র মানে গঠন করার বিষয়, আপনার পরিগঠন করার বিষয়ে দুর্বলতা ছিল, নানান সংকট ছিল, এগুলোর কারণে অনেক কিছু হয়েছে এবং অনেক ইতিহাস আমাদেরকে ধরেন উল্টা মানে খাওয়ানো হয়েছে। যেমন ধরেন 16ই মে, 16ই মে হচ্ছে জমিদারি উচ্ছেদ দিবস। এখন আপনারা কি জানেন যে জমিদারি যে উৎখাত বাংলাদেশে হইল, সেখানে শেরে বাংলার কথা বলা হয়, কিন্তু জমিদারি উৎখাতের সাথে আরেকটা মানুষের নাম জড়িত আছে, তিনি হচ্ছেন খাজা নাজিমুদ্দিন। তা আমরা যখন নামটা শুনি খাজা নাজিমুদ্দিন, শুনলে একটু কেমন মনে হয়, আনস্মার্ট এসব মনে হয়, অথচ খাজা নাজিমুদ্দিন হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির গ্রাজুয়েট, সেখান থেকে পড়াশোনা করা লোক। তো এইসব লোকদেরকে আমাদের জাতীয় জীবন থেকে মুছে ফেলা হয়েছে এবং তাদেরকে ভিলেন বানানো হয়েছে। শেরেবাংলা জমিদারি এই যে উচ্ছেদ করার ক্ষেত্রে, অর্থাৎ জমিদারির যে শোষণ ছিল, ঋণ দিয়ে যে ঋণ সালিসি বোর্ড গঠন করা, সেটির বিল কিন্তু হচ্ছে আপনার বেঙ্গল প্রেসিডেন্সিতে উত্থাপন করেন খাজা নাজিমুদ্দিন। আবার পাকিস্তান হওয়ার পরে এই জমিদারি প্রথা যে উচ্ছেদ করেন, সেটি কিন্তু খাজা নাজিমুদ্দিন করেন, তখন তিনি হচ্ছেন এই পাকিস্তানের শাসক হিসাবে এটি করেন। তা আমরা আপনার মানে কি হইলো যে এই খাজা নাজিমুদ্দিন আমরা গতকাল স্মরণ করিনি। তো বাংলাদেশে এরকম অনেক কিছু আছে, অনেক ইতিহাস আছে, আপনার ভারত বিরোধিতার প্রশ্ন আছে, কিন্তু ভারত বিরোধিতার ক্ষেত্রে যারা মূল অবদান রাখছে মুসলিম জাতীয়তাবাদী নেতারা, যারা আমাদেরকে মানচিত্র উপহার দিছে, তারা হচ্ছে আমাদের কাছে ভিলেন হয়ে গেছে এবং তাদের অনেক ছোটোখাটো ভুল ত্রুটিকে অনেক বড়োভাবে উপস্থাপন করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে যেরকম মোহাম্মদ আলী জিন্নাহ, উনি 1948 সালে মারা গেছে, ওনার সাথে 71 সালের কোনো ধরনের সম্পর্ক নেই, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ হয়ে গেছেন কি, আর দেখেন উনি 48 সালে মারা গেছে, ভাষা আন্দোলন হয়েছে কি 1952 সালে, 4 বছর পরে। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ কি এই 52 সালে ভাষা আন্দোলনকারীদের উপর গুলি করার সাথে কোনোভাবে সম্পর্কিত ছিলেন না? একইভাবে আল্লামা ইকবাল, অর্থাৎ এই দক্ষিণ এশিয়া ভারতবর্ষে স্বাধীন মুসলিম রাষ্ট্রের যিনি হচ্ছেন মানে দর্শনটা আমাদের সামনে হাজির করেন, সেই লোকটি হচ্ছে আল্লামা ইকবাল, উনি 1937 সালে মারা গেছে, পাকিস্তান সৃষ্টিরও 10 বছর আগে। অথচ এই লোককে কি করা হয়েছে, তার নামে ঢাকা ইউনিভার্সিটির হল এগুলো মুছে দিছে, বাট বহুত কিছু বীরত্বর কৃতিত্ব করছে। বাট আল্লামা ইকবাল অশিক্ষিত লোক ছিলেন না। আল্লামা ইকবাল অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্রাজুয়েট ছিলেন, তার দর্শন, তার কবিতা, তার মানে কালাম, সেটা কিন্তু দুনিয়াতে আছে, উনি সেভাবে সেলিব্রেটেড। তিনি পাকিস্তানের জাতীয় কবি। তো পাকিস্তানের জাতীয় কবি, কিন্তু আমরা যে বাংলাদেশ থেকে তাকে মুছে দিয়ে তার ইয়ে করে মানে অনেক বেশি অনেক কৃতিত্ব করে ফেললাম, বিষয়টা এরকম না। বিষয়টা হয়েছে যে আল্লামা ইকবাল আমাদের এই যে মুসলমানদেরকে যে মুক্তির যে একটা বন্দোবস্ত করে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, সেটার জন্য আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, প্রতিনিয়ত আমাদের নামাজে দোয়ায় সামিল থাকবেন, মুনাজাতে থাকবেন, সেটা তো স্বাভাবিক বিষয়। তো সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে রিক্লেম করতেছি, আস্তে আস্তে করতে থাকবো আর কি। যখন আমরা এগুলো করব, তখন দেখবেন যে পুরো ইতিহাস বদলে যাবে। ইতিহাস কীভাবে বদলে যাবে? আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে 3টা জমিদারির মালিক ছিলেন, 3টা জমিদারের, অথচ উনি একটা স্কুল কলেজ কিছু করেন নাই। কিন্তু এখানকার যারা মুসলিম জমিদার ছিলেন বা হইল খান বাহাদুর ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, তারা এখানকার স্কুল কলেজ অনেক কিছু প্রতিষ্ঠা করছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। তারপরে যে বড় বিষয় হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের যে আপনি বঙ্গভবন দেখতেছেন, আপনার এই যে সংসদ ভবন দেখতেছেন,
এই সবগুলো হচ্ছে হইল মুসলমান ধনীদের হচ্ছে ওয়াকফ করা সম্পত্তিদের ভিতরে, ওয়াকফ সম্পত্তি আল্লাহর রাহে এগুলো দান করে দেওয়া হয়েছিল। সেই জিনিসের উপর কিন্তু সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করে রাখা হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা আধুনিক দুনিয়াতে রাজনীতির সাথে অর্থনীতির হচ্ছে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমরা বাংলাদেশ রাষ্ট্রের যে যত বাহাদুরি দেখি, সব কিছু দেখি, এগুলার মূলে হচ্ছে জনগণের করের টাকা, জনগণের পয়সায় কিন্তু এটা হচ্ছে। তো জনগণের 92% হচ্ছে মুসলমান, মুসলমানের পয়সায়, মুসলমানের অর্থে এই 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 যে এত রাষ্ট্রযন্ত্র এবং হচ্ছে মানে এত সরকারি অফিস আদালত যা কিছু আমরা দেখি, কার্যক্রম দেখি, সেকুলারিজমের ডঙ্কা বলেন, যাই বলেন না কেন, ইসলাম বিদ্বেষ বলেন, এই যে আপনার ধরেন শেখ হাসিনার 16 বছরে যে অনেকগুলা গণহত্যা হয়েছে, পিলখানা, শাপলা চত্বর, তারপরে হচ্ছে জামায়াত এর উপরে, বিএনপির উপরে, এবং হচ্ছে এই সর্বশেষ হচ্ছে জুলাই গণহত্যা, অর্থাৎ কমপক্ষে 5টা গণহত্যা হয়েছে। আর অসংখ্য মানুষকে তো হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে নানানভাবে হত্যা করা হয়েছে। কথা হয়েছে এই যে এত হত্যালীলা হইল, পুলিশ যে করলো, সেইটারও যে গুলির পয়সা, বন্দুক, সব কিছু হচ্ছে এই মুসলমানদের পয়সায় কেনা। তা আমরা মানে আমাদের যে পলিটি, আমাদের যে মুসলিম জাতীয়বাদী রাজনীতি, সেইখানে আমরা হচ্ছে যে এই যে মানে ট্যাক্সেশনের যে বিষয়টা, জনগণের পয়সায় পরিচালিত রাষ্ট্রের সীমা কতটুকু, কতটুকু করতে পারবে না পারবে, সেই ক্ষেত্রে হচ্ছে ধর্মের যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাগুলো আমরা ঠিক করব আর কি, সেই জায়গাগুলো আমাদের কথা বলার ব্যাপার আছে আর কি। এগুলো আস্তে 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 আসবে, আমরা ইনশাল্লাহ কোনো হটকারিতা করব না। আমরা বর্তমান দুনিয়াদারির সাথে আপনার প্রাসঙ্গিক এবং হচ্ছে সঙ্গতিশীল আহ, প্রক্রিয়া মেনটেন করে আমরা আস্তে 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 কথা বলবো। এবং আমাদের কথা বলাটা ইনশাল্লাহ মানে এরকম বলছি যে আমরা একটা স্ট্রং, একটা শক্তিশালী পলিটির ভিত্তিতে, একটা রাজনৈতিক চিন্তার ভিত্তিতে যখন এগিয়ে যাব, এবং আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদের চিন্তা, তাদের পলিটি হচ্ছে দুর্বল, তারা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এবং অর্থ আছে, সব কিছু দখলদারি আছে, মিলাই জিলাই অনেক কিছু, কিন্তু বাস্তবে হচ্ছে তারা দুর্বল। যেরকম ধরেন আমরা 92 ভাগ মুসলমান, 92 ভাগ যদি মুসলমান হয়, সেই মুসলমানের রাষ্ট্রে রাষ্ট্র একজন নাগরিক হত্যার অধিকার রাখে না, একজনের নাই। কারণ হচ্ছে আমাদের যে ধর্ম ইসলাম, ইসলামে বলা আছে যে কোন কোন কারণে কার কার ফাঁসি হইতে পারে, ঠিক আছে? তো এখন ধরেন বাংলাদেশ রাষ্ট্রের যে মানে কথা আমরা আসি, রাষ্ট্রদ্রোহিতা করলে কারো ফাঁসি দেওয়া, রাষ্ট্রদ্রোহিতা করলে কারো ফাঁসি দেওয়ার জায়গা ইসলামে নাই। কোরআনে কি আছে? কোরআনে আছে যে রাষ্ট্রদ্রোহ করলে কারো ফাঁসি হবে? নাই। ফলে আপনি দুনিয়া উল্টাই দিতে পারবেন, কিন্তু কোনো মানুষকে রাষ্ট্রদ্রোহের কারণে ফাঁসি দিতে পারবেন না। এই বিষয়গুলো আস্তে আস্তে আসবে আর কি। তারপরে আপনার এই যে হালাল ইনকামের যে প্রশ্ন, ঠিক আছে, আপনার ইসলামে, ইসলামে হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী আপনার সুদ ঘুষ এটা হারাম, বিলকুল হারাম। এখন কথা হয়েছে যে আপনার ওই যে আমরা দুর্নীতি দমন কমিশন করে, দুদক করে, অমুক তমুক করে বলতেছি, তো ইসলামের জায়গায় মুসলমানের দেশে এখানে ঘুষ দুর্নীতি চলার তো সুযোগ নেই, এগুলা চলার কোনো সুযোগ নাই। তো এই কথাবার্তাগুলো আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ, সমাজ প্রস্তুত হবে। সেই কথাবার্তা বলার যে ভিত্তি, সেটা জুলাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের জন্য যেটা হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে, আমরা যারা বিপ্লবীরা, তাদের কাছে টাকা নেই, তাদের কাছে জনবলও নাই, তাদের কাছে প্রচার যন্ত্র নাই। এটা হচ্ছে বিপ্লবীদের একটা মূল সমস্যা। এবং দেখেন এখানে কথা আসতেছে শুধু আমাদের জাতীয় বিপ্লবী পরিষদের প্রসঙ্গ না, প্রসঙ্গ যদি আমরা, যদিও তারা ভুল রাজনীতি করে বা কায়েমি স্বার্থবাদীদের খপ্পরে পড়ছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এনসিপি তো হচ্ছে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো প্রশ্ন হয়েছে তাদেরও জনবলের অভাব আছে, তাদেরও অর্থের অভাব আছে, এবং তাদেরকে লোকজন সরবরাহ করে নানানজন হচ্ছে আপনার নানান সুযোগ সুবিধা ধান্দা করার চেষ্টা করে, সেটা তো সত্য, এই বিষয়ে কোনো মানে আমরা দ্বিমত করি না। তো এখন এটা এনসিপির ক্ষেত্রে যেরকম সত্য,
এনআরসি অর্থাৎ জাতীয় বিপ্লবী পরিষদের ক্ষেত্রে সেম সত্য হচ্ছে, যারা বিজয়ী শক্তি আছে তাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যারা ছাত্র ভাইরা আছেন, ইয়াংরা আছেন, তাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে, কেরিয়ার করতে হবে। ব্যবসা করলে ব্যবসা, নতুন নতুন উদ্যোক্তা হিসেবে সবাইকে নিজেকে তৈরি করতে হবে। এইভাবে করে আমরা একটা শক্তি সঞ্চয় করতে হবে। এবং হচ্ছে আপনার জনগণকে সংগঠিত করার বিষয়টা হচ্ছে কিন্তু জনগণের সুখে দুঃখে পাশে থেকে নিরন্তর হচ্ছে আপনার কি বলে জনসম্পৃক্ততার ভিতর দিয়ে হচ্ছে আমাদের সাথে লোকজন আসবে, আস্তে আস্তে আসবে। আর বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা অঙ্ক। আপনি যদি রাজনীতিটা একটা অঙ্ক হিসেবে দেখি, যে জাতীয় বিপ্লবী পরিষদের সাথে বর্তমানে সক্রিয় নেতাকর্মী আছে 100 জনের মতো। সারা দেশ মিলাইলে আমাদের এই সংখ্যাটা 300 জনের মতো, 300 জন যারা একদম সরাসরি সম্পৃক্ত। তারপরে আমাদের সমর্থক আছেন বা আমাদের সাথে নানানভাবে সম্পর্কিত লোকজন, মানে 3000-এরও বেশি। ঠিক আছে, এটা এই হইলে আমাদের ধরেন টোটাল ব্যবহার। আমরা কি হইলাম, হিসাবটা হচ্ছে এরকম যে 3000 আমাদের মধ্যে আসছে, 3000-এর মধ্যে আমরা 300 জনের মতো পাচ্ছি সক্রিয়। তো এই 3000-কে আমাদের বাড়াইতে হবে, আবার এই 300 জনকেও বাড়াইতে হবে। একটু একটু করে যখন আমাদের বাড়বে, তখন আমাদের যারা প্রতিপক্ষ তাদের একটু একটু করে কমবে। এইভাবে হচ্ছে রাজনীতিটা অঙ্কটা মিলাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, যারা জুলাই বিপ্লবের সাথে সম্পর্কিত আছেন, নতুন যে যত দল আছেন, সবাইকে জনগণের কাছে যাইতে হবে, জনগণের কাছে সম্পৃক্ত হইতে হবে। এবং একটা স্ট্রাগলের ভিতর দিয়ে আপনার যদি রাজনীতি থাকে, বয়ানটা সঠিক হয়, তাহলে আস্তে 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 এই নতুন শক্তিগুলা শক্তিশালী হবে। এবং এই ক্ষেত্রে কিছু ফাঁদ আছে আর কি। ফাঁদ হইল আপনার ধরেন আগামী নির্বাচনে আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ ছোট দল, তো সেটা নিয়ে না বলি। আমার প্রশ্ন হচ্ছে সেটা হলো যে জুলাই বিপ্লবের বড় স্টেক হোল্ডার এনসিপি। মনে করেন আগামী নির্বাচনে এনসিপি একটি আসনে জিতে নেই, একটি আসনে জিতে নেই, তাহলে কি মানে এই জুলাই বিপ্লবের যারা বিপ্লবী তারা কি মুছে গেল? মানে জুলাই বিপ্লবের যে কৃতিত্ব, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হচ্ছে নতুন রাজনীতি গড়ে তোলার, নতুন নৃত্য গড়ে তোলার যে সুযোগ আসছে, সেটা কি মুছে গেল? মুছে যায় নাই। এটি পুরনো রাজনৈতিক দলগুলো নির্বাচন ক্ষমতায় এইভাবে হচ্ছে একটা ফাঁদ আকারে মানে হাজির করছে, একটা অসম লড়াইয়ের দিকে হচ্ছে তরুণদেরকে ঠেলে দিছে এবং দিয়ে দেখাইতে চাচ্ছে যে সম্ভাব্য যে পরাজয়টা হবে, এটা পরাজিত হইলে জুলাই বিপ্লবীরা একটা আসনে যদি না জিতে, ক্ষমতায় যদি এই অন্তর্বর্তী সরকার চলে গেলে বিপ্লবীরা ক্ষমতা শেষ হয়ে যাবে, দেন হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা সব পেয়ে গেল। হিসাবটা এরকম না, হিসাবটা মোটেই এরকম না। একই সঙ্গে যে যে কোনো মূল্যে নির্বাচনে জিততে হবে, আসন পেতে হবে, এবং আপনার এটাকে কি বলে, আসন মানে আসন পাওয়ার যেহেতু সুযোগ কম, তাহলে অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করে 3 বছর 5 বছর করে হচ্ছে ক্ষমতার মানে আপনার কি বলা যেতে পারে, মাখনটা হচ্ছে হলো মানে 5 বছর ধরে খাওয়া। এই যে এটাও একটা অসুস্থ মানে চিন্তা পরামর্শ, এগুলো তরুণদের মধ্যে একাংশের ভিতরে ঢুকানো হয়েছে আর কি। তা আমরা যেটা বলতে চাই যে না, ফেসিবাদ ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে জুলাই বিপ্লব যে স্তরে আসছে, সেখানে আমাদের সামনে কাজের যে সুযোগ তৈরি হয়েছে, সেই কাজগুলো তৈরি করার ভিতর দিয়ে আমাদেরকে নতুন রাজনীতি গড়ে তুলতে হবে। এবং এই গড়ার প্রক্রিয়াটা এটা সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ। তবে যেহেতু এখন তথ্য প্রযুক্তি আছে, ইন্টারনেটের কারণে একদম প্রত্যন্ত গ্রামেরও একদম স্বল্প শিক্ষিত আমাদের যে ভাইরা আছে তারাও সম্পর্কিত, সবার সামনে জুলাই বিপ্লবটা হচ্ছে একদম দৃশ্যমান। ফলে আগে যে লড়াইটা হচ্ছে হয়তো একটা রাজনৈতিক দলকে 3 দশক 4 দশক করা লাগতো, এখন নতুন যারা আসি আমাদের জন্য এটা লড়াইটা 5 বছর বা 10 বছর, এর বেশির কোনো প্রয়োজন নাই। কারণ আমরা আপনার মানব সভ্যতার একটা মানে উচ্চতর উন্নত স্তরে আছি। সো এইখানে এবং ধরেন যে এই যে বিশেষ করে এআই এর যে আসছে,
তো এইসব কিছু যখন আমরা ব্যবহার করব তখন এই পুরনো যারা রাজনৈতিক গ্রুপ আছে আর কি, তারা কেউ পারবে না আর কি। বিশেষ করে হচ্ছে টেকনোলজিতে তারা দুর্বল আছে, আর তাদের যে মানে পলিটি অর্থাৎ রাজনৈতিক চিন্তা, সেটি মানে বড্ড সেকেলে আর কি। এই ক্ষেত্রে যদিও অনেক ইয়াং ছেলেমেয়েরা আসতেছে, আপনার দেশি বিদেশি ইউনিভার্সিটির টিচার, তারপরে আপনার সাংবাদিক, হ্যাঁ, বা বুদ্ধিজীবী অনেকেই হচ্ছে পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে ক্ষমতার কারণে সম্পৃক্ত হচ্ছেন। কিন্তু আমরা মনে করি যে ইয়াংরা সম্পৃক্ত হইল, ইয়াংরা কিন্তু পুরনো চিন্তারই ধ্বজাধারী আর কি, তারা নতুন কোনো কিছু সামনে নিয়ে আসতে পারতেছে না। ফলে পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে নতুনরা যে পেরে উঠবে না, এটা মনে করার কারণ নেই। সময় দিতে হবে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে, ইনশাল্লাহ তখন দেখা গেছে যে এটার সুযোগটা বাড়বে আর কি। তো এখানে আরেকটা বিষয় হলো আহ, এই আচ্ছা, তো আমরা যেটা বলতেছি আর কি, যে আমাদের সময় লাগবে আর কি, তো সময় লাগলে আমরা সময় করে আগাবো। তো সেই ক্ষেত্রে আহ, মানে ধরেন আমার ঘুম ভাঙতে দেরি হবে বলে সূর্য উদয় কি বন্ধ থাকবে? বিষয়টা এরকম না। মূলত হচ্ছে বাংলাদেশে অনেক বেশি জরুরি ব্যাপার হচ্ছে যে দ্রুততম সময়ের ভিতরে আমাদেরকে একটা স্থিতিশীলতার ভিতরে যাইতে হবে, একটা পার্মানেন্ট সলিউশনের দিকে আগায় যেতে হবে। তো সেই পার্মানেন্ট সলিউশনটা হচ্ছে যে দ্রুততম সময়ের ভিতরে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা। যদিও অনেকেই আপনার এই বলতেছে যে ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন। আমার বক্তব্য হচ্ছে এটিও আসলে একটা মানে বলবো যে ভুল প্রক্রিয়া। যেহেতু এই সরকার, অন্তর্বর্তী সরকার, মানে বিপ্লবের মূল সময়টা মিস করছে, সেই সময় কাজ করে নাই, বা হইল জুলাই বিপ্লবকে তারা ধারণ করে নাই, ধারণ না করে নিজেরা 111 সরকারে পরিণত হয়েছে। তো এই কারণে মানে আমাদের সামনে এখন আর খুব বেশি একটা সুযোগ নাই যে আমরা এই সরকারের কাছ থেকে নতুন কিছু পাবো। সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত দ্রুত সম্ভব হচ্ছে নির্বাচন দেওয়াটাই হচ্ছে বাংলাদেশের জন্য কল্যাণকর। সেই ক্ষেত্রে ধরেন এখন হচ্ছে আজকে মে মাসের 17 তারিখ। এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে আপনি আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হইতে পারে। মানে কি, জুন জুলাই আগস্ট, আগস্ট মাসের 17 তারিখ যদি নির্বাচন হয়, হ্যাঁ, সেটা বেশি কল্যাণকর। অর্থাৎ আপনি আগামীকাল হইলে আবার আগস্টের 18 তারিখ, এভাবে যতই পিছায়া যায় আর কি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ভিতর দিয়ে আমাদের জুলাই বিপ্লবের যারা জুলাই বিপ্লবের সম্পৃক্ত ছিলাম বা এটার ডিজাইনের সাথে জড়িত ছিলাম, এই বিপ্লবটা হবে, শেখ হাসিনা পালাবে, শেখ হাসিনার পতন হবে এবং ডক্টর ইউনূসকে সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা যারা কথা বলছি সে জুলাই থেকে, তাদের মধ্যে হচ্ছে মানে এই ধরনের একটা বোঝাপড়া আমরা তৈরি করতেছি। মানে আমাদের সবাই যেটা বুঝতেছে এরকম না, আমাদের অনেক ভাই ব্রাদার উল্টাপাল্টা বুঝে বসে আছে এবং অনেক উল্টাপাল্টা স্বপ্নে তারা বিভোরও আছে। সেটা নিয়ে মানে এইসব নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু আমরা যেটা বলতেছি যে না, আমরা যারা স্বপ্নটা মূলত দেখছি আর কি, তারা সবাইকে সম্পৃক্ত করে আমরা চেষ্টা করতেছি, আলাপ করতেছি, যোগাযোগ করতেছি যে ভাই, আমরা যে জুলাই বিপ্লব চাইছি, আমাদের বিপ্লব সম্পন্ন হয়েছে, এখন দেশকে গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে, নির্বাচনী ট্রেনে উঠায় দাও, নির্বাচন হয়ে যাক। হ্যাঁ, এবার ক্ষমতা আসুক, বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা আসলে কি করবে সেগুলোর নমুনা সব কিছু দেখানো হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, সেই পুরনো বন্দোবস্ত ফিরে আনবে, এটা অস্বাভাবিক না, এটাকে আমরা স্বাভাবিকতা মনে করি। কিন্তু কথা হচ্ছে নাগরিকরা কি বসে বসে আঙ্গুল চুষবে? চুষবে না, আঙ্গুল চুষবে না। মূলত হচ্ছে এই 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি পার্মানেন্ট ব্যবস্থা রেডি হয়েছে।
সেটি হচ্ছে কি, কোনো সরকার যদি জনগণের বুকে গুলি চালায়, জনগণকে শাসন শোষণ করে, নিপীড়ন করে এবং হচ্ছে স্বৈরাচারী হয়ে ওঠে, ফেসিস্ট হয়ে ওঠে, তাহলে তাদেরকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে। সো সেক্ষেত্রে নির্বাচন যদি এখন হয়, 3 মাসের মধ্যে নির্বাচন হয়, বিএনপি ক্ষমতা আসে, বিএনপি ক্ষমতা এসে সঠিক পথে চললে কেউ কিছু বলবে না, সঠিক পথে না চললে বিএনপির বিরুদ্ধে একটা সংগ্রাম হইতে পারে। এখন আহ, এটা অলরেডি শেখ হাসিনার মানে সরি আওয়ামী লীগের নিষিদ্ধ করার পরে তখন কিন্তু হচ্ছে ওই বিএনপির কয়েকজন নেতা বলছে যে এটার কোনো গ্যারান্টি কি যে আমাদেরকে কেউ নিষিদ্ধ করবে না। হ্যাঁ, এটাই গ্যারান্টি, যদি আওয়ামী লীগের পথে কেউ চলেন, কেউ যদি ভারতের তাবেদারি করেন, তাহলে তাদের পার্মানেন্ট পরিণতি হচ্ছে আওয়ামী লীগ, পার্মানেন্ট পরিণতি আওয়ামী লীগ। এটা কেউ আপনারা যদি আপনার ধরেন জুলাই বিপ্লবের যারা ছাত্ররা, তাদের 1% ভোট ছিল না। 7 7 জানুয়ারির যে নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসে, পুরোটাই তিনি পাইছেন, পুরোটাই তিনি পাইছেন। সেরকমভাবে নতুন কেউ 100 ভাগও যদি ভোট পায়, ক্ষমতায় আসে এবং ফেসিস্ট হয়ে ওঠে, তাকে তাড়ানোর জন্য হচ্ছে আপনার আরেকটা বড় রাজনৈতিক দল হইতে হবে। 100% ভোট পাইতে এরকম কোনো কথা নাই, এটা অন্য চ্যাপ্টার। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ভিতর দিয়ে একটা নতুন রাজনৈতিক হচ্ছে কি বন্দোবস্ত আবার দাঁড় করাইছি, জনগণকে গুলি করলে হয় আপনার বুকে গুলি যাবে অথবা আপনাকে পালিয়ে যেতে হবে, এটাই এইটা হয়ে গেছে। এখন আর আমাদের হচ্ছে মানে সময় নষ্ট করার কোনো কিছু নাই, নির্বাচিত সরকার আসুক এবং হচ্ছে গণতন্ত্রের পথে দেশ চলুক। আমরা গণতন্ত্রের কথা এই জন্য বলতেছি, কারণ হচ্ছে আপনারা অলরেডি এখানে আমাকে অনেক ভাইরা আজকে সকালে যখন বলছি যে লাইভে আসবো প্রশ্ন করছেন আর কি, সেটি হচ্ছে আমরা কিছু সিরিয়াস মানে জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কিছু সিরিয়াস সমস্যার মুখোমুখি হয়েছি। সেই ক্ষেত্রে আমরা মানে বলবো যে এটা পুরা সমগ্র জাতির মধ্যে একটা পেরেশানি আছে। যেমন ধরেন আপনি মিয়ানমারকে একটা করিডোর দেওয়ার প্রশ্ন আসছে, মানবিক করিডোর। এখন মিয়ানমারকে আমরা মানবিক করিডোর দিলে এই বাংলাদেশের 1/10 অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাথে থাকে কিনা, অথবা হচ্ছে ফেনীর থেকে শুরু করে হচ্ছে পুরো চট্টগ্রামটা বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যায় কিনা, এই প্রশ্নটা সামনে আসছে, এটা সামনে আসছে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই মানে অন্তর্বর্তী সরকারের প্রতি কোনো ধরনের আস্থা রাখতে পারতেছি না জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে। এবং এই পজিশনটা এরকম যে আমরা আপনার এই প্রশ্নে শেখ হাসিনার প্রতি আমাদের যদি 0% সমর্থন থাকতো, তাহলে এই সভরেন্টির প্রশ্নে অর্থাৎ মিয়ানমারকে করিডোর দেওয়ার প্রশ্নে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমাদের মাইনাস সমর্থন। এটা 0%, এটা 0%-এরও নিচে, এটা মাইনাস। কেন? কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস বলি, সেটি হচ্ছে যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সংকট হচ্ছে আরাকানের আর কি, আরাকানের মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন গণহত্যা করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই এই আরাকানে যদি এই মানে আমাদের যারা যে রোহিঙ্গা শরণার্থীরা আছে, তাদেরকে তাদের দেশে যদি আমাদের ফেরত পাঠাইতে হয়, ফেরত পাঠাইতে হইলে তাদের জন্য ভূমি প্রয়োজন। অর্থাৎ তারা যেই ভূমি থেকে আসছে, সেই ভূমি এখন এই মানুষগুলো বাংলাদেশে থাকার কারণে সেই ভূমির আহ, মানে যে কোনো সেটেলমেন্ট বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। আপনার 1 মিলিয়নের বেশি যে রোহিঙ্গা বাংলাদেশে আছে, এই রোহিঙ্গারা যে জমি থেকে আসছে, সেই জমিতে তাদেরকে পাঠানো পাঠানোর সুযোগটা বাংলাদেশের জন্য থাকতে হবে। মানে কি? মানে হচ্ছে যে আরাকানে যাতে রোহিঙ্গারা ফিরতে পারে, আরাকান যাতে রোহিঙ্গাদের থাকে, মানে আরাকানে রোহিঙ্গাদের সভরেন্টি সবার আগে প্রতিষ্ঠিত হইতে হবে। আপনি যদি আজকে রোহিঙ্গাদের ঘরবাড়ি যারা এই যে মিয়ানমার সেনাবাহিনী এরা দখল করে নিছে, তার জায়গা জমি দখল করে নিছে, এবং মিয়ানমারের বৌদ্ধ জনগোষ্ঠী, তো তাদের কাছে মানে যদি এখানে তাদের পার্মানেন্ট সেটেলমেন্ট হয়,
বা যারা এখন আরাকান আর্মি আছে হয়, হ্যাঁ, সবাই করছে, কিন্তু এখন রোহিঙ্গারা সম্পৃক্ত না। তাহলে রোহিঙ্গারা যাবে কোথায়? রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, নীতি এটাই, রোহিঙ্গারা যেই দেশের, রোহিঙ্গাদের ভূমিও সেই দেশের হবে। যদি আরাকানের রোহিঙ্গারা আরাকানে ফেরত যাইতে পারে, মিয়ানমার রাষ্ট্রের অধীনে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, তাদের বাংলাদেশে উপরে মানে চেপে বসতে হবে না, তাহলে হচ্ছে রোহিঙ্গারা মিয়ানমারের, এবং রোহিঙ্গারা মানে রোহিঙ্গাদের যে জমি জায়গা যেটা আছে আরাকান, সেটাও মিয়ানমারের থাকবে। সেটা কিন্তু যদি রোহিঙ্গারা বাংলাদেশে থাকে, সেই ভূমি আমরা মনে করি না এটা মিয়ানমারে থাকতে পারে। এই ভূমিতে অবশ্যই হচ্ছে বাংলাদেশের কর্তৃত্বের প্রশ্ন আসবে। তো এখন সেই ক্ষেত্রে মানবিক করিডোরের প্রশ্ন হচ্ছে, মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মি বিদ্রোহীদের যে লড়াই, সেই লড়াইয়ে এখানে মানবিক করিডোর দুইটা পক্ষের কোনো পক্ষকে দেওয়ার কোনো সুযোগ নেই। মানবিক করিডোর বলি বা এখানে সেফ জোন তৈরি করা, সব কিছু হইতে হবে রোহিঙ্গাদের জন্য। এবং রোহিঙ্গাদেরকে পুনর্বাসনের যদি প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে যদি সামরিক করিডোর মানবিক করিডোরের যে প্রশ্ন আসে, সেই বিষয়টি বাংলাদেশ করতে পারে, এর বাইরে আর অন্য কোনো কিছু করার সুযোগ নেই। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অন্তর্বর্তী সরকারের সময় আইসা মানে যে জায়গাটায় মানে আমাদের মূল সংকটটা, সেটি হচ্ছে এই যে বাংলাদেশের সার্বভৌমত্বের যে প্রশ্ন, এই প্রশ্নের সুরাহা কি একটা অনির্বাচিত অন্তর্বর্তী সরকার তাদের খামখেয়ালি অনুযায়ী করবে, নাকি বাংলাদেশের সেনাবাহিনীও তারা তাদের মানে বিবেচনার জায়গা থেকে করবে? বেসিক্যালি হচ্ছে সভরেন্টির যে প্রশ্ন, সেই প্রশ্নটি অবশ্যই বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু সভরেন্টির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের, এবং জনগণের এই ক্ষমতা হচ্ছে রাজনৈতিক দল আপনার, যেহেতু তারা জনগণের কাছে দায়বদ্ধ, ফলে রাজনৈতিক দলকে হচ্ছে সেটা মানে তারা ইমপ্লিমেন্ট করতে পারে, এর বাইরে অন্যদের তো সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করিডোর দেওয়া বা সামরিক মানে যে আমাদের সভরেন্টির যে কোনো কোয়েশ্চেন, কোনো ডিল করার সুযোগ নেই, এটি পরিষ্কার। এই বিষয়ে আমাদের মধ্যে কোনো মানে কনফিউশন নাই। গেল একটা। আরেকটা হচ্ছে সেনাবাহিনীর বিষয়ে, আপনারা জানেন যে 111-এর 2 বছর এবং হচ্ছে আওয়ামী লীগের 16 বছর, 18 বছর। 18 বছরে আমাদের সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে আমরা এটা কোনোভাবেই বুঝতে পারতেছি না, বা আমরা মানে কি বলবো, যে এটা আমরা একমত হব না যে এই সেনাবাহিনী মিয়ানমার প্রশ্নে, রোহিঙ্গা প্রশ্নে, আরাকান প্রশ্নে, আরাকান আর্মি প্রশ্নে যে নীতি আপনার গ্রহণ করছে, সেটাকে আমাদের বাংলাদেশের জনগণ সমর্থন করে, বিষয়টা এরকম তো না। বরং এসব নিয়ে অনেক কিছু নিয়ে আপত্তি আছে। এর মধ্যে একটা হয়েছে কি, যে আপনার মানে ভয়ঙ্কর যে একটা খেলা, পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে হচ্ছে আপনার মিয়ানমার এবং ভারত, দুই জায়গাতে হচ্ছে ইনসার্জেন্সি আছে। তো ফলে বাংলাদেশের মানে সেনাবাহিনীর সবচেয়ে বেশি উপস্থিতি থাকতে হবে কিন্তু পার্বত্য চট্টগ্রামে। কিন্তু আমরা আমাদের এই মানে দুঃখজনক হচ্ছে যে আমরা সবসময় শুনি কি, যে পার্বত্য চট্টগ্রামতে সেনা প্রত্যাহার করতে হবে। কথা হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম থেকে যদি সেনা প্রত্যাহার করা হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাটা কে দিবে? এখানে একটা কথা আছে যে না, তো পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী উপস্থিতি থাকবে এবং হচ্ছে তারা মানে দেশ রক্ষা করবে। হ্যাঁ, আমাদের পার্বত্য চট্টগ্রামের জনগণকে পরিচালনার সাথে জনপ্রতিনিধি এবং পুলিশ সেটা থাকবে। অর্থাৎ বেসামরিক যে শাসন, জনপ্রশাসন, সেটা যাতে হচ্ছে সেনা নিয়ন্ত্রিত না হয়, সেনা কর্তৃত্বের না হয়, এটা কথা। কিন্তু যেহেতু এখানে সভরেন্টির প্রশ্ন আছে, তাহলে অবশ্যই হচ্ছে সিভিল প্রশাসনকে সেনাবাহিনীর সাথে এবং জনগণকে সেনাবাহিনীর সাথে সম্পর্কিত থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে, এবং হচ্ছে নিরাপত্তা প্রশ্নে নিয়মিত হচ্ছে যোগাযোগ, মত বিনিময়, এগুলো ব্যবস্থা থাকতে হবে। সেটার আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কনফিউশন নাই। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে যে আরাকান আর্মি মিয়ানমার রাষ্ট্রের সাথে একটা যুদ্ধের সাথে জড়িত। সে আরাকান আর্মির লোকেরা হচ্ছে যে বাংলাদেশ থেকে বলা হইতেছে যারা,
আমরা বলি যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে, অথচ পার্বত্য চট্টগ্রামে আহ, এই আরাকান আর্মির হচ্ছে সরব উপস্থিতি আছে। তারা তাদের মানে অস্ত্রশস্ত্র এবং হচ্ছে ইউনিফর্ম পরে আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে। এই যে এইসব বিষয়গুলো হয়েছে কেন? তো এটা তো আমাদেরকে উদ্বিগ্ন করে। এবং ধরেন গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই আরাকান, তারপরে ভারতের সেভেন সিস্টার্স কে ধরে এবং মিয়ানমারের আরও অন্যান্য অঞ্চল ধরে এখানে একটা জনমিতির যে খেলা আছে, এখানে ধর্মের প্রশ্ন আছে, এখানে নতুন রাষ্ট্র গড়ার প্রশ্ন আছে। সেই সব কিছুকে যদি আমরা মিলাই, তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের সবচেয়ে উদ্বিগ্ন হওয়ার ব্যাপারটা হয়েছে এই, যদি কোনো ইনসার্জেন্সি হয়, আমাদের সেনাবাহিনী যদি কোনোভাবে কুলিয়ে উঠতে না পারে, তাহলে সভরেন্টির প্রশ্নে আমরা যখন যুদ্ধটা করব, আমরা যখন একটা ঘোষণা দিব, সেখানে আমরা পার্বত্য চট্টগ্রামের সকল জাতির সত্তার মানে বাংলাদেশিদেরকে কি আমরা বাংলাদেশের পক্ষে লড়াই করতে দেখব? এই প্রশ্ন কিন্তু আছে। এটা হচ্ছে আমাদের মানে জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে ভাইটাল কোশ্চেন, সবচেয়ে ভাইটাল। যে যদি যদি একটা যুদ্ধের মধ্যে আমরা পড়ি, তাহলে আমাদের জনগণ অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে যারা আছেন সবাই কি সেই যুদ্ধ বাংলাদেশের পক্ষে করবেন কিনা, এটা কিন্তু হচ্ছে আমাদের এখন থেকে কনসার্ন হইতে হবে। যদি সেই কনসার্ন না থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে এই যে আরাকান আর্মিকে জায়গা দেওয়া, তাদের লোকজন, হ্যাঁ, মানে বাংলাদেশে থেকে সক্রিয় হওয়ার যে বিষয়, সেটা যদি হয়, তাহলে আমি আপনি কে বলতে পারি যে এই আরাকান আর্মির লোকেরা বাংলাদেশের জনগণের একটা অংশকে হাত করতেছে কিনা, বেহাত করতেছে কিনা, বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিচ্ছে কিনা? সো আমরা মনে করি যে এটা আমাদের সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার সবাইকে বিষয়ে কনসার্ন থাকতে হবে। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে আমাদেরকে নির্বাচনের জায়গায় আসতে হবে। নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমার আপনার কারো বোধগম্যতার বাইরে নয়, ফলে আমরা বুঝতেছি যে একটা নির্বাচন হলে ইনশাল্লাহ সুস্থ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যদি বিএনপি ক্ষমতায় আসে, তো সেই ক্ষেত্রে বিএনপিকে কীভাবে দেশ পরিচালনা করতে হবে এটা বিএনপি জানে। এবং আমরা নাগরিকতার জায়গা থেকে নাগরিকরা বা রাজনৈতিক দলগুলো সবাই কথা বলে যাব। এবং আশা করি আমরা এটাই প্রত্যাশা করতে পারি যে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা সুক্রিয়া স্বরূপ বিএনপি বাংলাদেশের জনগণের ইচ্ছাকে এবং শান্তি, সুখ শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা এসব বিষয়কে গুরুত্ব দেবে। সেক্ষেত্রে বিএনপি তার দলের যারা দুর্বৃত্তরা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করবে, সেটা আমরা প্রত্যাশা করি এবং আমাদের এটা বিশ্বাস আছে যে বিএনপি এটা করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা দিক। কিন্তু আমরা বিএনপির কাছ থেকে এটা আমরা একটা আমাদের আশ্বস্ত হওয়ার ব্যাপার যে যদি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতা আসে, বা যদি মিরাকল কোনো কিছু হয়, অন্য কোনো রাজনৈতিক দল মানে জোট মিলে ক্ষমতা আসতে পারে, হোয়াট এভার, ভোট হইলে যে কেউ আসতে পারে হোক, তখন যারাই আসবে আমরা বিশ্বাস করি তারা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সেনাবাহিনী, জনগণ এবং হচ্ছে সীমান্তের সব লোকজনকে সম্পৃক্ত করে আমরা মনে করি যে আমাদের যারা আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্র আছে তাদের সমর্থন নিয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো। এই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে এখন মানে নির্বাচন প্রশ্নে এটা ইয়াংদের মধ্যে এটা আমরা প্রচার করব, আমরা সবাইকে সম্পৃক্ত করবো আর কি, যে নির্বাচন প্রশ্নে আমরা যেন আর বেশি বিলম্ব না করি। এবং এখানে আমি একটা বিষয় আপনাদেরকে বলি যে দেখেন, আমরা এই ভারতের আধিপত্যের বিরোধিতা করি। ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করছে সেটার মানে আমরা বিরোধিতা তো অবশ্যই, সেটাকে প্রতিরোধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু একটা বিষয় এখানে আমাদের ইয়ে করতে হবে যে সেই 1947 সাল থেকে এই পর্যন্ত একটা গল্প, যে গল্পটা হয়েছে ভারত, ভারতের গোয়েন্দা সংস্থা তাদের লোক দিয়ে বাংলাদেশে, পাকিস্তানে আপনার রাজনীতিতে হস্তক্ষেপ করে, তারপরে হচ্ছে আমাদের জাতীয় স্বার্থকে বিঘ্নিত করে,
তাদের এজেন্টদেরকে এখানে ঢুকিয়ে নানান ধরনের অপতৎপরতা করে। এই যে একটা গল্প, এটা মানে সত্য আর কি, বাট বলছি এই যে একটা বয়ান চালু আছে, এই বয়ানটাকে বদলাইতে হবে ভাই। ভারতই এককভাবে সব কিছু করতে পারে কেন? তাহলে আমার আপনার দুর্বলতা আছে। ভারত এখন পৃথিবীর চতুর্থ বৃহৎ অর্থনীতি হয়েছে, সেই জায়গায় বাংলাদেশের অবস্থান কোথায়, পাকিস্তানের অবস্থান কোথায়? এই এই মানে আত্মমূল্যায়ন আমাদের মধ্যে থাকতে হবে। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে 1947 সালের পর থেকে ভারতে আজ পর্যন্ত গণতান্ত্রিক শাসন চালু আছে। আজ পর্যন্ত নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসন, এবং হচ্ছে সেখানে কোনো সামরিক শাসন নেই। যদিও ভারতের 1/3 জায়গা, অর্থাৎ সেভেন সিস্টার্সকে যদি ধরেন, তা তারপরে কাশ্মীরকে ধরেন, ভারতের আবার 1/3 জায়গাতে হচ্ছে আপনার সেই 47 সাল থেকে জরুরি অবস্থা। সেখানকার নাগরিকদের কিন্তু পূর্ণ নাগরিক অধিকার নাই, মানে সামরিকায়ন করে রাখছে। কিন্তু কথা হচ্ছে তাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলো গণতান্ত্রিক নির্বাচিত সরকারের ভিত্তিতে চলে। এই গণতন্ত্র নিরবিচ্ছিন্নভাবে একটা সমাজে গণতন্ত্র থাকা একটা দেশকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি জরুরি। এই বিষয়ে আমরা কোনো আমি বলবো যে কোনো কনফিউশন আমাদের থাকা উচিত না। অর্থাৎ বাংলাদেশে সেই আপনার যদি 47 সাল থেকে নির্বাচিত সরকার থাকতো, এখন দেশ স্বাধীন হয়েছে 47 সালে, এর মাঝখান দিয়ে আইয়ুব খান 10 বছরের সামরিক শাসন চাপাই দিয়ে গেছে, ইয়া খান 2 বছরের, অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ আসা পর্যন্ত 24 বছর, তার মধ্যে 12 বছরই ছিল সামরিক শাসন। একইভাবে হচ্ছে বাংলাদেশও সামরিক শাসনও হয়েছে, অনির্বাচিত সরকারও কিন্তু হয়েছে। শুধু বন্দুক ধরে উর্দিপারি লোকরা শাসন করলে অনির্বাচিত শাসন না। আমরা 111-এর ভিতর দিয়ে দেখছি আর কি, যে আপনার কি বলে যে সামরিক বাহিনীর লোকজন ছাড়াও কিন্তু একটা দেশে আপনার অনির্বাচিত সরকার চাপাই দেওয়া সম্ভব। এটা 2 বছর হইল। আর এখন যে অন্তর্বর্তী সরকার আছে, এটা একটা বিপ্লব পরবর্তী পুনর্গঠনকালীন সরকার। তাদের সময় আর কি, এই সরকারের সময়ে আমরা কিছু কিছু বিষয় হচ্ছে পরিষ্কার করি আর কি। যেমন আমরা মনে করি প্রশাসন ঠিকমতো ফাংশন করতে পারতেছে না, এবং হচ্ছে যেহেতু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকরা আছে, হাসিনা পালায় গেছে, হাসিনা সবাই আছে, এবং আপনার সমাজে নানান ধরনের বিশৃঙ্খলা আছে, এবং এই যে চাঁদাবাজি বা নানান ধরনের অন্যায় অপকর্ম আছে। এগুলা হচ্ছে আমরা বিপ্লবের পক্ষের শক্তি বলে আমরা নিজেদের দিকে নিচ্ছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সরকার কোনো কিছু করতেছে না। এটা তো বাস্তবতা। এবং হাসিনা আমলের চেয়ে এই আমলে লুটপাটটা, সরাসরি লুটপাটটা অনেকাংশে কমছে। বিশেষ করে হাসিনা নিজে যেহেতু ব্যাংক লুট করে এবং নানান চাঁদাবাজি করে হচ্ছে বিদেশে টাকা পাচার করতো আর কি, সেই কারণে যেটা একটা প্রকট অবস্থা ছিল, সেটার বদলে এই সরকার সরাসরি করতেছে না। কিন্তু কথা হয়েছে যে সমাজের ভিতরে, প্রশাসনের ভিতরে কিন্তু দুর্নীতি আছে। কোটি কোটি টাকার বিনিময়ে হচ্ছে পদ বাণিজ্য হচ্ছে, নিয়োগ বাণিজ্য হচ্ছে। এবং এখানে যে দুর্নীতি হচ্ছে, এটির বড় প্রমাণ হইলো আমরা জুলাইতে আমাদের যারা সহযোদ্ধা ছিলেন, তাদের অনেকের ফুলে ফেঁপে ওঠা, সেটাও কিন্তু হচ্ছে দুর্নীতিকে নির্দেশ করে। এই সবগুলো সত্ত্বেও আমরা যেটা বলবো যে এই সরকার যেহেতু জুলাই বিপ্লব পরবর্তী আপনার দেশের যে শাসন ব্যবস্থা, এটাকে ধরে রাখা, বজায় রাখার ক্ষেত্রে সম্পৃক্ত আছে, সেই জায়গা থেকে এটা ঠিক আছে। ওকে, এই জায়গার আমরা বলবো যে এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখি যে আমরা এই নির্বাচিত সরকারের যে প্রশ্ন, সেই প্রশ্নে আমাদের 2 বছর, 3 বছর, 5 বছর অপেক্ষা করার কোনো মানে নেই। বরং এখন অনেকটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসছে, এবং এই সরকার যতটুকু পারছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ভিতর দিয়ে একটা কমিটমেন্টের একটা জায়গায় পৌঁছেছে। এবং এখন যে ট্রাইব্যুনাল, এটা আদালতের বিষয়, আওয়ামী লীগের যারা ফেসিস্টরা আছে তাদের বিচার করার বিষয়গুলো, যদিও আমরা মনে করি নির্বাচিত সরকার আসলে এই টোটাল আওয়ামী লীগের বিচারের বিষয়টাকে একটা পুনর্গঠন করতে হবে আর কি, সেই বিষয়ে আমাদের আছে। তো সেটা আমরা ইনশাল্লাহ পৌঁছবো, কিন্তু আমাদের নির্বাচন প্রশ্নে কোনো ধরনের বিলম্ব করার সুযোগ নাই। আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনের দিকে যাইতে হবে।
এবং এই প্রতিবেশী ভারতে যেরকম নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্র আছে, বাংলাদেশেও নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্র থাকতে হবে। আমরা এবং এই ক্ষেত্রে দ্রুত সময় নির্বাচন হয়ে যায়। নির্বাচন হওয়ার পরে অনেক সংস্কারের যে প্রশ্ন আছে, বিশেষ করে হচ্ছে শাসনতান্ত্রিক যে সংস্কার, সেই সংস্কার প্রশ্নে আমরা নতুন দল, আমরা কোনো ধরনের সংস্কার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হইনি, কোনো ধরনের কর্মকাণ্ডে। এবং আমরা সরকারের কোনো একটা কমিটির কাছে কোনো মতামত দিই নাই। কারণ হচ্ছে আমরা নীতিগতভাবে হচ্ছে তাদেরকে সমর্থন করতেছি না এই সংস্কার কার্যক্রমের যে বিষয়গুলো। কারণ হচ্ছে আপনার সংস্কারের সাথে সম্পর্কিত যে লোকজন, তাদের নিয়ে আমাদের আপত্তি আছে, তাদের প্রস্তাব নিয়ে আপত্তি আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সরকার এসে করবে। বিশেষ করে সংবিধানের প্রশ্নে, সংবিধানে সংবিধান সংশোধন করতে গিয়ে যে বিষয়টি করতে হবে, জিয়াউর রহমান সংবিধানে মূলনীতি হিসাবে ইসলামকে, ইমানকে হচ্ছে যে 1 নম্বর মূলনীতি করছে, সেটির বিষয়ে কোনো ধরনের মানে আমাদের কোনো ডিবেট নাই, সেটি অবশ্যই পুনর্বহাল করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। তারপরে সংবিধানে বিসমিল্লাহ থাকবে, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। এই সব বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো মানে সন্দেহ সংশয় কোনো কিছু নেই। তো এই জন্য আমরা বলবো যে বিএনপি বা যারা নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসবে, তারা এই সব কিছুর আলোকে একটা নতুন সংবিধান প্রণয়ন করা। আমরা বিদ্যমান সংবিধানের 72-এর যে সংবিধান, সেটি জিয়াউর রহমান করছেন আমরা তো বলছি, কিন্তু জিয়াউর রহমানের এই সাংবিধানিক পরিবর্তনের যে উদ্যোগটা, এটা যে আলটিমেটলি কোনো কাজে দেয় নাই সেটা কিন্তু আপনার, কারণ ওই পঞ্চম সংশোধনীর ভিতর দেওয়া যে সংবিধান যতটুকু বলছিল, সেটাকেও কিন্তু শেখ হাসিনা এসে উল্টে দিতে পারছে। তো এই ওলটপালট করা এবং বারবার হচ্ছে ফেসিবাদকে ফেরত আনা, ভারতীয় আধিপত্যবাদকে ফিরিয়ে আনা, এই কারণে আমরা চাই যে না, আপনার একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন সংবিধান প্রণয়নে আমাদের আহ, মানে দলের হচ্ছে একটা পার্মানেন্ট ইস্যু আর কি। তো এটার আন্দোলন আমরা জারি রাখবো আর কি। এমন না যে নির্বাচন হয়ে গেলে আমরা চলে যাচ্ছি বা আমাদের এই এই ইস্যু থাকবে না, বিষয়টা এরকম না। আমরা একটা নতুন সংবিধানের প্রশ্ন, তারপরে হচ্ছে এই যে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বিষয়, এবং সেনাবাহিনীকে হচ্ছে আপনার আমাদের রাষ্ট্র পরিচালনার সম্পর্কিত করা। বিশেষ করে হচ্ছে আপনার আধুনিক মানে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিরাপত্তা, সেই সাইবার স্পেস থেকে শুরু করে আপনার অর্থনীতি, তারপরে হচ্ছে সমাজ জীবনের সব কিছুর সাথে নিরাপত্তার যে সম্পর্ক আছে, সেখানে আমরা মনে করি যে আমাদের সামরিক বাহিনীকে সম্পৃক্ত করার প্রয়োজন আছে আর কি। বিশেষ করে হচ্ছে আপনার হাসিনার সময় আপনার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক লুট হয়ে গেছে। তা এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যখন লুট হবে, তো এই আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক লুট থেকে জাতিকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর। সেক্ষেত্রে আমরা বলবো যে ন্যাশনাল ইকোনমির উপরে নজরদারি এবং হচ্ছে এটা সুরক্ষা, এই পুরো এটার এই দায়িত্বের সাথে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা। এবং কোনো চোর যদি টাকা এখান থেকে চুরি করে নিতে চায়, কোনো প্রধানমন্ত্রী যদি টাকা পাচার করতে চায়, তাহলে সেনাবাহিনীর বন্দুক যেন তার দিকে ঘুরে যায়। এটা আমাদের কিন্তু রাজনৈতিক পজিশন। এবং এগুলাকে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে উন্নত বিশ্বে যেভাবে আছে, সেইভাবে হচ্ছে এই আপনার সামরিক বাহিনীকে সম্পৃক্ত করার আপনার যে আমরা বলবো যে শাসনতান্ত্রিক যে সিস্টেম আর কি, সেটা ডেভেলপ করতে হবে আর কি। তো সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ করব, একে একে ইয়ে করব। লাইভে প্রায় 1 ঘন্টা 23 মিনিট আর কি, অনেক সময় ইয়ে হয়েছে। আপনার আমি একটু কিছু প্রশ্ন দেখতেছি আর কি, বা কারো কোনো কিছু জানা বলার কিছু আছে কিনা। হুম। আচ্ছা, এখানে একজন আসছে, ওই যে ঢাকা সিটি উত্তরের আপনার কি বলে যে প্রশাসক এজাজ হোসেন, হিজবুত তাহারিরের মানে একজন নেতা আর কি, শীর্ষ পর্যায়ের নেতা। তো এই আমরা অন্তর্বর্তী সরকারকে মানে দীর্ঘ সময় চাই না, মূলত হচ্ছে এসব কারণে আর কি। তারা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অনেক অযোগ্য লোকদেরকে, বিতর্কিত লোকদেরকে দায়িত্ব বসাইছে। এবং হচ্ছে আপনার জুলাই বিপ্লব পরবর্তী সমাজ যাতে হচ্ছে পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা, এবং একটা মেকি দ্বন্দ্ব,
আপনি দেখেন আহ, এই যে আহ, আজকে তো আমি ইনশাল্লাহ ইন ফিউচার আবার আরও বেশ কিছু লাইভে আসবো, রেগুলার আসার চেষ্টা করব, কথা বলবো। তো আমি যে জিনিসটা হচ্ছে আপনাদের একটা জিনিস বলতে চাই আর কি। আপনি দেখবেন যে ওই নারী নীতির একটা প্রশ্ন আসছে আর কি। তো নারী নীতির প্রশ্নে আপনার এখানে যদিও একটা নারীদেরকে সংগঠিত কইরা কার বিপক্ষে দাঁড় করানো, আলেম ওলামার বিপক্ষে দাঁড় করানোর ব্যাপার আছে। বাট প্রশ্ন হচ্ছে যে আপনি জুলাই বিপ্লবকে যদি বুঝেন বা ধারণ করেন, তাহলে এই ধরনের নীতি নীতি প্রণয়ন করার কোনো মানে আছে নাকি? কোনো মানে নেই। কারণ হইল আওয়ামী ফেসিবাদের সাথে সম্পর্কিত যে পরাজিত শক্তি, তাদেরকে যতই বিদেশি মদদ থাকুক, সরকারের ভিতর থেকে সাহায্য করা হোক না কেন, তারা কোনো কিছু এখন বাস্তবায়ন করতে পারবে না। তাদের রাজনৈতিক পরাজয় ঘটে গেছে। এটাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে সমাজের হচ্ছে সাথে ইন্টিগ্রেশনের যে জায়গা আছে সেই জায়গার সাথে সবাই সম্পর্কিত হইতে পারে, ইনভলভ হইতে পারে সেটা। কিন্তু আপনি কি মনে করছেন যেখানে ওই যে 111 মানে আপনার 9/11-এর যে ওয়ার অ্যান্ড টেরর, সেই জায়গায় রেখে আপনি বন্দুকে গুলি করবেন? এটা পারবেন না তো। এটা হাসিনার পতন হয়ে যাওয়ার পরে হাসিনা এই নীতিতে ফেল করছে, এবং হাসিনাকে কিন্তু হচ্ছে গোটা পশ্চিমা বিশ্ব সমর্থন করছে। হাসিনার এই 16 বছরের যে শাসন, ইসলাম মুসলমানকে টার্গেট করে ফেসিবাদী শাসন, ভারতের আধিপত্যবাদের পক্ষের যে শাসন, এটা হাসিনা করছে। এটার পরাজয় হওয়ার পরে এখন আমরা একটা বিপ্লব করছি, আমাদের দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, এখানে বাক স্বাধীনতা আছে, সব কিছু আছে। এগুলোর অপব্যবহার করে একটা সমাজে উৎপাত তৈরি করা যেতে পারে। কিন্তু মূলত হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে পরাজিত শক্তিটা ফিরতে পারবে না। যারা মানে আপনার, আমরা বলছি আবার বাক স্বাধীনতা আছে, সবার কথা বলার সুযোগ আছে, বলুক, কথা বলতে পারবেন। নীতিমালার যে প্রশ্ন আছে এটাও বলছেন, কিন্তু কথা হচ্ছে এগুলো চাপায় দেওয়া দেওয়ার সুযোগ নাই তো। কি মানে যখন আপনি, আমরা আপনাদেরকে ক্ষমতায় আনছি, আমরা বসাইছি, ঠিক আছে, যদিও আমাদের ইচ্ছার বাইরে কিছু ইয়ে হয়েছে, আপনার উপদেষ্টা নিয়োগ হয়েছে। হুম। ডক্টর ইউনূসকে আমরা সমর্থন দিচ্ছি, আমরা সব উপদেষ্টাকে দেই নাই। কিন্তু এখন আমাদের বক্তব্যটা হচ্ছে এই যে আপনার, আমরা যেহেতু সরকারকে সাপোর্ট দিছি, কিন্তু এটা মানে এটা নাই যে আমাদের উপর কোনো কিছু চাপায় দেওয়ার ম্যান্ডেট সরকারকে দেওয়া হয়েছে। যদিও এখন কেউ কেউ বলতেছে সব ম্যান্ডেট আছে, না, কোনো ম্যান্ডেটই নেই। আপনার জনগণের সমর্থনের যতটুকু মানে আছে, ততটুকুই আপনাদের ম্যান্ডেট আছে, এর বাইরে নাই। আপনি জনগণের উপর চাপায় দেওয়ার মতো শক্তিও আপনাদের নেই। তো আশা করি যে এই বিষয়গুলা মানে আমাদের সবার কাছে যদি পরিষ্কার থাকে, তাইলে আমরা অনেক কিছু জিনিস আপনার ইনশাল্লাহ ইয়ে করতে পারবো আর কি, সহজে হচ্ছে ডিল করতে পারবো। এবং আশা করি যে সরকারের সাথে যারা আছে সবাই জিনিসগুলো বুঝবেন, এবং দ্রুত একটা নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে সম্পর্কিত হওয়া, এবং হচ্ছে যে সেই প্রসেসগুলো শুরু করে দেওয়া। এবং এই ক্ষেত্রে আহ, যে খুব মানে আমরা বলবো যে আওয়ামী ফেসিবাদকে নিষিদ্ধ করে দেওয়ার পরে এইসব বিষয় নিয়ে হচ্ছে যে আপনার কোনো ঢিলেমি করার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? মানে আপনি এগুলা নিয়ে হচ্ছে যে মানে একটা ডিলে করে দিয়ে, বিশেষ করে হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা, তারপরে নির্বাচনী আসনের যে আপনার কি বলে সীমানা পুনর্নির্ধারণ, এরকম নানান বিষয় আশয় নিয়ে হচ্ছে যে আপনার কাজগুলো হচ্ছে না আর কি। নাটা করে একটা দীর্ঘায়িত করে আমাদের মানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনের দিকে যাইতে হলে অনেক সময় লাগবে। বিষয়টা আসলে সঠিক না আর কি। তো আমরা আশা করি যে আমাদের যারা আছেন সবাই আস্তে আস্তে আমরা এটাকে মানে জনমত তৈরি করবো ইনশাল্লাহ। সবাইকে সব দলমতের লোকদেরকে সম্পৃক্ত করে দ্রুত সময়ের মধ্যে আমরা যাতে একটা নির্বাচনী প্রসেসের ভিতর যাইতে পারি সেটা আমরা করব। আর আমাদের যে নতুন আহ, রাজনীতি সেটা তৈরি করার যে কাজ, সেটা তো আমরা অব্যাহত থাকবে। সাংগঠনিক কাজ জোরদারের ভিতর দিয়ে আমরা ইনশাল্লাহ এটা করব। এবং এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা গতিশীল থাকব, তবে আমাদের মধ্যে তাড়াহুড়ো নেই।
তাড়াহুড়া নাই। কারণ হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের কে আমরা বামপন্থীদের মতো আপনার বেহাত বিপ্লব মনে করি না, বলি না। এবং আমরা ব্যর্থ হয়ে নাই, আমরা সাফল্যের ভিতরে আছি। এবং ইনশাল্লাহ আমাদের এই সাফল্য দিন দিন হচ্ছে মানে সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। তো এই বলে আমার আজকের আলোচনা এখানে আমি শেষ করতেছি আর কি। যারা শুনছেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ। এবং অনেক সময় আমি আমাদের ফেসবুকে সক্রিয় থাকি, নানা নিয়ে করি। তারপরে হচ্ছে যে কি বললে যে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেন, কথা বলেন। তো মানে আপনার তাৎক্ষণিকভাবে যদি সাড়া না দিতে পারি, তো আমি সময় করে সবার সাথে যোগাযোগ করি। তো ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক, উন্নত, শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এবং রাষ্ট্রকে এমন একটা পর্যায়ে নিতে চাই যেন হচ্ছে আমরা আমাদের সেই ব্রিটিশ উপনিবেশ পূর্ববর্তী যে মুসলিম সালতানাত ছিল আর কি, আমরা সেই মুসলিম সালতানাতকে আবার রিক্লেম করতে পারি আর কি। হ্যাঁ, পুনরায় যাতে অর্জন করতে পারি, সেটা আমাদের রাজনীতি, সেই রাজনীতির সাথে সবাই থাকবেন ইনশাল্লাহ। এবং আমরা আমাদের দলের বিভিন্ন বিষয়ের উপর ইনশাল্লাহ কথাবার্তা বলবো। বিশেষ করে আমাদের রাজনৈতিক দর্শন, মতাদর্শ, আমাদের রাজনৈতিক লাইন নিয়ে, পদ্ধতি নিয়ে আমরা আপনাদের সাথে আগামী দিনে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকব। তো সবার মধ্যে সবাইকে শুভেচ্ছা জানাই। একজন ভাই প্রশ্ন করছেন আর কি যে কত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিলে ভালো হবে বলে আপনি মনে করেন। আমার মানে ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেটা সবচেয়ে ভালো হয় আর কি। আর সেপ্টেম্বরে যদি না হয় তাহলে সেটা অক্টোবরে হইতে পারে। তো এতটুকুই আর কি। সবাইকে শুভেচ্ছা। আহ, তো আজকে যেহেতু মানে অনেক সময় হয়েছে আর ইয়ে না করে কি, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।